भैया दूध चाहिए तो पहले फिजिक्स सीखना पड़ेगा। মাপার জন্য আমাদের একটা একক বানাতে হবে। একক মানে কি কিছুই না, এই রডেরই একটা নির্দিষ্ট পরিমাণকে আমরা একটা নাম দিয়ে দেবো। তো চিন্টু বলল দেখো हम तुमसे इतना प्यार करते हैं इतना प्यार करते हैं कि बता थोड़ी सकते हैं, नाप थोड़ी सकते हैं कि कितना प्यार करते हैं। আমার ক্লাস হয়তো 2-2.5 ঘন্টা আমি নিতে পারি, কোনোদিন এরকম হতে পারে, কিন্তু তবুও কলম চালানো থামানো যাবে না। প্রশ্ন আমাদের প্র্যাকটিস করে যেতেই হবে, কলম চালিয়ে যেতে হবে। যদি এই কলমটা চালিয়ে যাও এই 2 বছর পরে জাদু ঠিক দেখতে পাবে, এটা আমি বলে গেলাম। একটু বলো আমাকে কি শোনা যাচ্ছে আর দেখা যাচ্ছে নাকি, একটু ভেরিফাই করো। হ্যাঁ দাদা ক্লিয়ার। সো সবাইকে স্বাগত আজকের ক্লাসে। আরো একবার বলি, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ফিজিক্স। আজকে আমরা শুরু করতে যাচ্ছি প্রথম চ্যাপ্টার ভৌত জগৎ এবং তার পরিমাপ। এবং প্রথম চ্যাপ্টার শুরু করার আগে, যেহেতু এটা আমাদের ফিজিক্সের প্রথম ক্লাস, তাই সবার আগে আমাদের একটু জেনে নিতে হবে এই যে ফিজিক্স আমরা পড়তে যাচ্ছি, ফিজিক্সটা আসলে কি, হোয়াট ইজ ফিজিক্স, এবং ফিজিক্সের কিছু ফান্ডামেন্টাল জিনিসপত্র আমরা জানবো। তারপরে আমরা শুরু করব আজকের চ্যাপ্টারের আসল টপিক, সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি এন্ড ইটস মেজারমেন্ট। তো সবার আগে তোমাদের যদি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ ফিজিক্স, ফিজিক্স জিনিসটা কি, অনেকের মনে অনেক কিছু ধারণা রয়েছে ফিজিক্স নিয়ে। অনেক বিজ্ঞানী আছে যারা ফিজিক্সের সংজ্ঞা দিয়েছেন, কিন্তু আমরা ফিজিক্স শিখতে এসেছি, কোনো কিছু মুখস্থ করতে আসেনি। এতদিন ক্লাস 10 পর্যন্ত ছিলাম, এটা কাকে বলে ওটা কাকে বলে মুখস্থ করতে হতো। মুখস্থর দিন শেষ, এখন আমাদের বুদ্ধি খাটানোর পালা, মাথা আমাদের খাটাতে হবে সব জায়গাতে, এবং ভাবতে আমাদের শিখতে হবে। সো হোয়াট ইজ ফিজিক্স, ইংরেজিতে কিছু লেখা আছে, পড়ার দরকার নেই, আমি কিছু জিনিস বলছি, মন দিয়ে শোনো। দেখো আমাদের আশেপাশে যা কিছু ঘটছে, আমরা যদি তাকাই ভালো করে, সকালবেলা সূর্য উঠছে, সূর্য ডুবে যাচ্ছে। সকালে যখন সূর্য উঠছে, সূর্য লাল রঙের উঠছে, দুপুরবেলা সূর্য কিছুটা সাদা বা হলুদ হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাওয়ার সময় লাল হয়ে যাচ্ছে। আমাদের আশেপাশে যা কিছু ঘটছে, এই সমস্ত কিছুই কিন্তু কোনো না কোনো নিয়মে ঘটছে। কলমটাকে ছেড়ে দিলে কলম নিচে পড়ে যাচ্ছে, এটা একটা নিয়ম মেনে চলছে। পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে। এটা ভালো করে অবজার্ভ করে সেখান থেকে আমরা কিছু নিয়ম আবিষ্কার করি। সেই নিয়মটা আবিষ্কার করে আমরা কি করলাম, পৃথিবীর চারিদিকে স্যাটেলাইট ঘুরিয়ে দিলাম, তাই না? তো ফিজিক্সের উদ্দেশ্যটা কি বা ফিজিক্স কি জিনিস? তো শোনো, ফিজিক্স হচ্ছে বিজ্ঞানের একটা শাখা, যেখানে আমরা কি করি, আমাদের আশেপাশে পরিবেশে বা প্রকৃতিতে যা কিছু ঘটছে সেটা কোন নিয়মে ঘটছে বা কিভাবে ঘটছে, সেই নিয়মটাকে আমরা আবিষ্কার করি এই ফিজিক্সে। একবার সেই নিয়মটা যেই মুহূর্তে আমরা আবিষ্কার করে ফেললাম যে প্রকৃতিতে এই যে ঘটনা ঘটছে এটা কিভাবে ঘটছে, একবার ওই নিয়মটা আমরা যখনই জেনে গেলাম, সেই নিয়মটাকে বা সেই লটাকে আমরা কাজে লাগাই মানব কল্যাণে। যেমন আমাদের আশেপাশে এই মুহূর্তে যা কিছু আছে, এই যে অনলাইনে তুমি ক্লাস করতে পারছো, আমার মাথার উপরে লাইট জ্বলছে, পেছনে ডিজিটাল বোর্ড আছে, তোমার হাতে এই মুহূর্তে কি আছে, মোবাইল আছে, ইলেকট্রিসিটিতে লাইট চলছে, সমস্ত কিছু আমাদের আশেপাশে যা কিছু আছে, একটু যদি ভালো করে তাকাও, এই সবকিছুই কিন্তু ফিজিক্সের দান। ইভেন তোমার শরীরে কোনো গুরুতর বড় কোনো যদি অসুখ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে, সেখানে যে অপারেশন হবে সেই অপারেশনের যন্ত্রপাতি, এমআরআই মেশিন থেকে শুরু করে সিটি স্ক্যান থেকে শুরু করে এ টু জেড সমস্ত কিছু কে বানিয়েছে? ফিজিক্স বানিয়েছে। তো আমাদের আশেপাশে কিন্তু এমন অনেক জিনিসপত্র আছে যেগুলো আমরা ফিজিক্সের কাছ থেকে বরদান হিসেবে পেয়েছি। তো একটা ভাষায় যদি বলতে চাই বা একটা লাইনে যদি বলতে চাই ফিজিক্স কি, তো এটা মাথায় রাখবে যে আমাদের আশেপাশে ঘটে চলা প্রাকৃতিক ঘটনাবলী কিভাবে ঘটছে বা কোন নিয়মে ঘটছে, ওই নিয়মটাকে আবিষ্কার করা হয় ফিজিক্সে। ওই নিয়মগুলো নিয়ে আমরা পড়াশোনা করি বিজ্ঞানের এই বিভাগে বা বিজ্ঞানের এই কি বলতে পারি গ্রুপে বা এই স্ট্রিমে। ফিজিক্সে আমরা কি পড়াশোনা করি, ওই নিয়মগুলোকে পড়াশোনা করি আর নতুন নতুন নিয়ম আবিষ্কার করার চেষ্টা করি। এই ফিজিক্সে পড়াশোনা কিভাবে এগোয় বা একজন বাচ্চা বা একজন স্টুডেন্ট, তোমরা যারা পড়তে এসেও, তোমাদের মন মানসিকতা কিরকম হওয়া উচিত ফিজিক্স শেখার ক্ষেত্রে, বা একজন সায়েন্টিস্ট তার চিন্তা ভাবনা কিরকম হয়, সেই জিনিসপত্র সম্পর্কে এখানে কিছু লেখা রয়েছে। যে বৈজ্ঞানিক পদ্ধতি বা সায়েন্টিফিক মেথড কিভাবে কাজ করে, এটা আমাদের একটু হালকা জেনে নিই চলো ঝটপট। সবার প্রথমে আসছে অবজারভেশন। এবং আমি চাই আজকে থেকে তোমরা যারা যারা আমার ক্লাসে জয়েন করেছো, আমাদেরকে না যদি বিজ্ঞানটাকে ভালো করে বুঝতে হয় আর বিজ্ঞান থেকে মজা নিতে হয়, আমাদের এই জিনিসটা তৈরি করতে হবে যে আমাদের অবজারভেশন স্কিলটাকে বাড়াতে হবে, পর্যবেক্ষণটাকে আমাদের বাড়াতে হবে। আমাদের আশেপাশে যা কিছু ঘটছে সবকিছুকে তুমি দেখবে, কিভাবে ঘটছে না উত্তর জানো, প্রশ্ন করাটা শিখতে হবে। আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করতে হবে। আচ্ছা আমি যদি হাতে কলমটা ছেড়ে দিই, কলমটা নিচেই কেন পড়ছে? মহাকাশে গিয়ে ছেড়ে দিলে ওখানে কি নিচে পড়বে? আমি পৃথিবীর বাইরে বেরিয়ে এসে যদি লাফ দিয়ে দিই রকেট থেকে, তাহলে আমি কি একদম নিচে চলে যাব? এই ধরনের বিভিন্ন রকম চিন্তা ভাবনা আমাদের কিন্তু নিজের মধ্যে জাগাতে হবে। এক কথায় ফিজিক্সের মূল উদ্দেশ্য বা ফিজিক্স পড়ার পেছনে তোমার মূল উদ্দেশ্য দুটো হওয়া উচিত। এক, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করা, আর একটা জিনিস অবশ্যই সামনে কম্পিটিটিভ এক্সাম রয়েছে ক্লাস 12 এর পরে, সেই কম্পিটিটিভ এক্সামে যেন আমরা মোটামুটি ভালো
নাম্বার তুলতে পারি সেটা তো অবশ্যই রয়েছে, তাই না? তো ক্রিটিক্যাল থিঙ্কিং কিন্তু ডেভেলপ হবে আমরা যদি ফিজিক্স পড়াশোনা করি। তার পাশাপাশি ফিজিক্সের সাহায্যে কিন্তু তুমি ভবিষ্যৎবাণী করতে পারবে। এমন অনেকেই দেখেছো যারা হাত দেখে ভবিষ্যৎবাণী করে দেয়, তাই না, যে তোমার জীবনে এটা হবে, বা তোমার কুণ্ডলী বিচার করে কিছু বলে দেবে তোমার সাথে এই হবে ওই হবে। সেটা কত পার্সেন্ট সঠিক হোক বা না হোক, তুমি যদি ফিজিক্স শিখে যাও তুমিও কিন্তু কিছুটা জাদুকরের মতোই হয়ে যাবে। মানে আমরা ভবিষ্যৎকে প্রেডিক্ট করতে পারবো। উইথ দ্য হেল্প অফ ফিজিক্স উই ক্যান প্রেডিক্ট ফিউচার। তুমি বলে দাদা ভবিষ্যৎবাণী কিভাবে করবো? এই তো বর্তমানে আমরা করছি। তো আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে বা যে কোনো জায়গাতে আমরা খবরে শুনি না যে অমুক দিনে 24 তারিখ থেকে ঝড় উঠে আসবে, ঘূর্ণিঝড় আসবে। তোমরা আগে থেকে কি করে বুঝে যাচ্ছি কোন দিন ঝড় আসবে? ওই ঝড়টা কোন অঞ্চলের মধ্যে ওই ঝড়টুকু চলবে, কোন জায়গাতে বেশি ঝড় হবে, কোন জায়গাতে কম ঝড় হবে। আজকের ওয়েদার রিপোর্ট আমরা আগে থেকে জেনে যাই যে কালকে বৃষ্টি হবে কি হবে না। এই যে ভবিষ্যৎবাণীগুলো আমরা পাচ্ছি কিসের সাহায্যে? কিছুই না, ফিজিক্সেরই কিছু নিয়ম আছে, সেই নিয়মে আমরা কিছু অঙ্ক করছি, আর ওই অঙ্ক করে আমরা বলে দিতে পারছি যে ভবিষ্যতে কি হতে চলেছে। তুমি প্লেনে করে যাচ্ছ, তুমি ধরো এর আমেরিকা যাচ্ছ, এবার প্লেনে তুমি স্পিড জানো, তো সেখান থেকে তুমি ইজিলি হিসেব করতে পারবে যে তুমি কতক্ষণে আমেরিকাতে পৌঁছাবে। গাড়িতে করে যাচ্ছ কোনো একটা জায়গাতে, গাড়িটা ধরো একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে, তো তুমি হিসাব লাগাতে পারবে ওই অমুক জায়গাতে যেতে তোমার কতক্ষণ সময় লাগবে। মানে ফিজিক্স শিখলে আমরা কিন্তু ভবিষ্যৎবাণী করতে পারবো কিছুটা জাদুকরের মতো, কেমন? তো বৈজ্ঞানিক পদ্ধতি কিভাবে এগো সেটা একটু শোনো। সবার প্রথমে আমরা কি করি ফিজিক্স শেখার ক্ষেত্রে, আমাদের আশেপাশে যা কিছু ঘটছে আমরা আগে ওটাকে দেখি, ভালো করে পর্যবেক্ষণ করি। এবার আমরা ভাবার চেষ্টা করি এই জিনিসটা কিভাবে হচ্ছে। আমার যেইটুকু আমার বুদ্ধি আছে সেই বুদ্ধির ভিত্তিতে আমি একটা ব্যাখ্যা করলাম, এই যে এই জিনিসটা যে হচ্ছে এটা এইভাবে হয়, কোনো পরীক্ষা না, আমি নিজের মতো করে ব্যাখ্যা করলাম এই জিনিসটা হয়তো এইভাবে ঘটে। তো আমরা কোনো একটা অজানা ঘটনাকে আমরা একটা সম্ভাব্য ব্যাখ্যা দিই যে এটা হয়তো হতে পারে, সেই সম্ভাব্য ব্যাখ্যাটাকে আমরা বলি হাইপোথিসিস। তাহলে সবার প্রথমে আমরা কিছু একটা পর্যবেক্ষণ করলাম প্রকৃতিতে, পর্যবেক্ষণ করার পর আমি বললাম এই জিনিসটা হয়তো এইভাবে হয়, কেউ ধরো সেটা জানে না। তাহলে যখন শুধুমাত্র নিজে থেকে কেউ মুখে বললো যে এটা এইভাবে হয়, কোনো প্রমাণ দেয়নি, তখন সেটাকে আমরা বলি হাইপোথিসিস। এবার আসবে পরীক্ষা নিরীক্ষার ব্যাপার। আচ্ছা আমি যে হাইপোথিসিস দিলাম, যে প্রকল্প দিলাম, এটা কি সঠিক দিলাম? তাহলে আমাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে ওটা সঠিক আছে নাকি। তারপর আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখি, যদি ওটা সঠিক হয় তখন ওই আমি যে কথাটা বললাম যে এটা এইভাবে ঘটে, তখন ওই আমার কথাটাকে বলা হবে যেটা একটা সূত্র, এটা একটা থিওরি হয়ে গেল। এটা কি? এটা একটা তত্ত্ব বা থিওরি। তখন ওই প্রকল্পটাকে তত্ত্ব বলা হয় বা থিওরি বলা হয়। যেমন অ্যাভোগাড্রো প্রকল্প তোমরা পড়েছো, ওটা সরাসরি পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়নি, কিন্তু বর্তমানে ওটাকে তোমার থিওরি বা সূত্র বলা হচ্ছে, তার পেছনে কারণ আছে। কিন্তু আমাদের মেন প্রসেসটা একটু লক্ষ্য করার চেষ্টা করি যে সবার প্রথমে আমরা যেটা ধারণা দেবো সেটা প্রকল্প বা হাইপোথিসিস। পরীক্ষা নিরীক্ষা তারপরে করবো, দেখবো আচ্ছা আমি যেটা বলেছি ওটা ঠিক না ভুল। যদি পরীক্ষা নিরীক্ষা করে আমরা এমন কোনো ফলাফল পেলাম, এমন কোনো তথ্য পেলাম যেটা সাহায্যে আমি বলতে পারি হ্যাঁ আমার ওই প্রকল্পটা সঠিক একদম, তখন সেটাকে থিওরি বলা হয়। অনেক থিওরি আছে ফিজিক্সে, সেই থিওরিগুলো আমরা জানবো, মানে অনেক তত্ত্ব আছে সেগুলো জানবো। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। দাদা কি জিনিস মাথায় রাখতে হবে? কি লেখা আছে? নিত্য নতুন পর্যবেক্ষণের দ্বারা একটা তত্ত্ব সংশোধিত বা বাতিল হতে পারে। মানে কেউ একজন একটা থিওরি দিল যে দেখো এই জিনিসটা এইভাবে হয়, এবার তো সে পরীক্ষা নিরীক্ষা করে দেখিয়ে দিল হ্যাঁ দেখো আমার থিওরিটা সঠিক আছে বা আমার হাইপোথিসিসটা সঠিক আছে, তখন সেটাকে আমরা থিওরি বলছি। এবার অন্য কেউ একজন আসলো, ও এসে এমন কোন একটা পরীক্ষা নিরীক্ষা করলো, সেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেটা প্রমাণ হচ্ছে যে আচ্ছা তুমি যে থিওরিটা দিয়েছিলে ওই থিওরিটা ভুল, ওই থিওরির সাহায্যে আমি একটা পরীক্ষা করছি, এই পরীক্ষাটা ব্যাখ্যা করা যাচ্ছে না, তখন ওই থিওরিটাকে কি করা হয়? হয় সংশোধন করা হয়, আর না হলে বাতিল করে দেওয়া হয়। যেমন যখন সবার প্রথমে টলেমি আসলো, টলেমি দেখলো আচ্ছা আকাশে পৃথিবীর চারিদিকে তো সূর্য গোল গোল করে ঘুরছে, তো টলেমি এরকম ধারণা দিল তার পর্যবেক্ষণ থেকে যে পৃথিবী স্থির আর পৃথিবীর চারিদিকে অন্যান্য গ্রহগুলো গোল গোল ঘুরছে, তারপর সূর্যটাও পৃথিবীর চারিদিকে ঘুরছে, এরকম একটা তত্ত্ব দিল টলেমি। তারপর একজন তোমার জ্যোতির্বিদ আসলো নিকোলাস কোপারনিকাস এসে প্রমাণ করে দিল, বা কোপারনিকাস এসে বলল যে না তোমার তত্ত্বটা ভুল, পৃথিবীর স্থির নয়, আসলে সূর্য স্থির, সূর্যের চারিদিকে কি ঘোরে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে বা অন্যান্য গ্রহগুলো ঘোরে, যেটাকে আমরা হেলিওসেন্ট্রিক থিওরি বলি। হেলিও মানে সূর্য, মানে সূর্য কেন্দ্রিক তত্ত্ব, সব গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘোরে। বর্তমানে আমরা জানি যে সূর্যও চুপচাপ বসে থাকে না, সূর্যও কিন্তু একটা জায়গা থেকে আরেক জায়গায় যেতে থাকে, আর ওই তার চারিদিকে গ্রহগুলো একসাথে যায়। মানে এই গোটা জগতে কেউ স্থির নয়, সবাই গতিশীল অবস্থায় আছে। এগুলো নিয়ে আমরা পরের চ্যাপ্টারে পড়বো। তো মোটামুটি বৈজ্ঞানিক পদ্ধতি কি আমি বলে দিলাম। আমরা সবার প্রথমে কি করি? পর্যবেক্ষণ করি, সেখান থেকে একটা আইডিয়া দিই এই জিনিসটা হয়তো এইভাবে হয়, সেটাকে হাইপোথিসিস বলে। পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়ে গেল বা হলো না, যাই হোক সেটাকে থিওরি বলে দিলাম। তবে থিওরির মধ্যে কিন্তু জিনিসপত্র চেঞ্জ হতে পারে। এবার শোনো, ফিজিক্স পড়তে যাচ্ছি, ফিজিক্সের একটু হালকা ইতিহাস বলে দিই।
ফিজিক্সের মধ্যে অনেকগুলো ব্রাঞ্চ আছে, মানে অনেকগুলো বিভাগ আছে, অনেকগুলো শ্রেণী বিভাগে ভাগ করা যেতে পারে, কেমন? তো এই অনেকগুলো ব্রাঞ্চের মধ্যে মোটামুটি দুটো ব্রাঞ্চ বড় আছে। একটা কি, একটাকে বলা হয় ক্লাসিক্যাল ফিজিক্স, আর একটাকে বলা হয় মডার্ন ফিজিক্স। দাদা ক্লাসিক্যাল মানে কি? তোমাদের মধ্যে যারা গান শেখো তারা হয়তো জানো যে দাদা গান শিখতে গেলে সবার প্রথমে ক্লাসিক্যাল মিউজিক শিখতে হবে। ক্লাসিক্যাল মিউজিক মানে কি, যেই মিউজিকটা অনেক দিন ধরে চলে আসছে, মানে ট্রেডিশনাল যেটাকে আমরা বলতে পারি, পুরোনো দিন ধরে যে জিনিসটা চলে আসছে সেটাকে আমরা ক্লাসিক্যাল বলি। তো ক্লাসিক্যাল ফিজিক্সও মানে ওটাই। কি বলবো তোমার 19বিংশ শতাব্দীর শেষের দিকে বা বিংশ শতাব্দীর শুরুর দিকে, খ্রিস্টাব্দ 1900 খ্রিস্টাব্দের আগে ফিজিক্স নিয়ে যা কিছু আলোচনা হয়েছে, 1900 খ্রিস্টাব্দের আগে মোটামুটি ফিজিক্স নিয়ে যা কিছু আলোচনা হয়েছে, তখন আইজ্যাক নিউটন ছিল, আইজ্যাক নিউটন অনেক সূত্র দিয়েছিল, সেগুলো আমরা জানবো আজকের ক্লাসে। তো সেই আলোচনাগুলোকে, মানে 1900 সালের আগে ফিজিক্স নিয়ে যা কিছু আলোচনা হতো সেটাকে বলা হয় ক্লাসিক্যাল ফিজিক্স। অনেকদিন পুরোনো দিন ধরে চলে আসছিল ওটাকে। হ্যাঁ, 1900 সাল তখন কি কি ছিল, ক্লাসিক্যাল ফিজিক্সের অনেক ভাগ ছিল, যেমন তোমার হচ্ছে সনাতন পদার্থবিদ্যা বলা হয়। সনাতন মানে কি, যেটা অতি পুরাতন, অনেক দিন ধরে চলে আসছে, যার কোনো মানে অনেক দিন ধরে চলে আসছে। তো সনাতন পদার্থবিদ্যা বা ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে আমরা কি কি পড়াশোনা করি? আমরা ক্লাসিক্যাল মেকানিক্স পড়ি, যার মধ্যে আমরা নিউটনের সূত্রগুলো পড়ি, বা এটাকে নিউটোনিয়ান মেকানিক্সও বলা হয়। আমরা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি পড়ি, অপটিক্স পড়ি, থার্মোডাইনামিক্স, এই জিনিসপত্রগুলো আমরা পড়ে আসছি 1900 সালের আগে অব্দি। 1900 সালে এসে বিজ্ঞানী প্ল্যাঙ্ক এসে কোয়ান্টাম থিওরি দিল। তিনি বললো যে এই যে শক্তি আছে, শক্তি না প্যাকেটে প্যাকেটে করে যায়, এগুলো সম্পর্কে জানবো, এখন জাস্ট এমনি গল্পই শোনো। তো প্ল্যাঙ্ক আসলো, তারপরে আরো কয়েকজন আসলো, আইনস্টাইন আসলো, আইনস্টাইন এসে একটা থিওরি দিল, থিওরি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। নিলস বোর আসলো। মানে 1900 সালের পরবর্তীতে যেই ফিজিক্স নিয়ে আমরা পড়াশোনা করা শুরু করি, অনেক বিজ্ঞানীরা এসে যেটাকে স্টার্ট করে দেয়, সেই ফিজিক্সটাকে বলা হয় মডার্ন ফিজিক্স। এই মডার্ন ফিজিক্সের আন্ডারে আমরা কি কি পড়ি? কোয়ান্টাম মেকানিক্স পড়ি বা কোয়ান্টাম ফিজিক্স পড়ি, আমরা কোয়ান্টাম মেকানিক্স পড়ি, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়ি, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি পড়ি। এই মডার্ন ফিজিক্সে গিয়ে আমরা জানি যে নিউটন আমাদেরকে যে ক্লাসিক্যাল মেকানিক্সে যা যা জিনিসপত্র দিয়েছিল সেগুলোর মধ্যে সেগুলো শুধুমাত্র ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে কাজ করে, মানে বৃহৎ জগৎ, যেমন আমাদের আশেপাশে যা কিছু আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা বলি ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড। ম্যাক্রো মানে বড়, আমার কলমটাকে আমি দেখতে পাচ্ছি, তাহলে এটা ম্যাক্রোস্কোপিক জিনিস। হ্যাঁ, গ্রহ দেখতে পাচ্ছি, লাইট দেখতে পাচ্ছি, ঘড়িটাকে দেখতে পাচ্ছি, তোমাকে দেখতে পাচ্ছি, তুমি আমাকে মোবাইলের মধ্যে দেখতে পাচ্ছ, এই সমস্ত জিনিসপত্রকে আমরা কি বলি? এগুলো হচ্ছে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড বা ম্যাক্রোস্কোপিক জিনিসপত্র, এগুলো অবজেক্ট। তো ম্যাক্রোস্কোপিক মানে যেগুলোকে আমরা দেখতে পাই। তো দৈনন্দিন জীবনে আমরা যেগুলোকে নিয়ে দেখতে পাই সেগুলো নিয়ে আলোচনা করা হয় ক্লাসিক্যাল ফিজিক্সে। আর মূলত মাইক্রোস্কোপিক মানে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, মাইক্রোস্কোপিক মানে বুঝতে পারছো, মাইক্রোস্কোপ হয়তো লাগবে। তো মাইক্রোস্কোপিক যে জিনিসপত্রগুলো, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো সম্পর্কে আমি জানি না, ফোটন, এগুলো অনেক ছোট, এগুলো চোখে দেখা যায় না। তো ওই ছোট ছোট পার্টিকেল নিয়ে বা মাইক্রোস্কোপিক অবজেক্ট নিয়ে আলোচনা করা হয় মডার্ন ফিজিক্সে। মোটামুটি এগুলো জাস্ট ধারণা দেওয়ার জন্য। হ্যাঁ, চলো, ফিজিক্সের এগুলো ব্রাঞ্চ আছে। এবার যেটা ক্লাসিক্যাল ফিজিক্স অনেকদিন আগে থেকে চলে আসছে, সেখানে এরকম মনে করা হতো যে প্রকৃতিতে দুটো সত্তা আছে, একটা হচ্ছে পদার্থ আর একটা শক্তি, মানে ভর আর শক্তি। তখন এরকম মনে করা হতো যে প্রকৃতিতে দুটো সত্তা আছে, একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে শক্তি, এবং এই দুইজনই অবিনশ্বর, মানে ভরকে কখনো ধ্বংস করা যাবে না, ভরকে কখনো ধ্বংস করা যাবে না বা সৃষ্টি করা যাবে না। তখন একটা সূত্র দেওয়া হলো যে কি, ল অফ কনজারভেশন অফ মাস, যে ভরের সংরক্ষণ সূত্র, ভর কখনো ধ্বংস হয় না বা সৃষ্টি হয় না। আবার শক্তি বলেও একটা তো জিনিস আছে প্রকৃতিতে, এই শক্তিও কিন্তু অবিনশ্বর, মানে ধ্বংস হয় না বা নষ্ট হয় না। এই শক্তির ভিত্তিতে তখন একটা সূত্র দেওয়া হলো, ল অফ কনজারভেশন অফ এনার্জি। তারপর আইনস্টাইন এসে তার থিওরি অফ রিলেটিভিটিতে, মানে আপেক্ষিকতার তত্ত্বে আইনস্টাইন এসে বললো যে এগুলো ভর শক্তি আলাদা জিনিস না, এই প্রকৃতিতে একজনই আছে, সেটা হচ্ছে শক্তি। এই গোটা প্রকৃতিতে একটা জিনিসই আছে, গোটা প্রকৃতি কি নিয়ে তৈরি? শক্তি নিয়ে তৈরি। এভরিথিং ইজ এনার্জি। যেটাকে আমরা ভর বলছি সেটা আসলে কিছুই না। শক্তি যখন এক জায়গায় জড়ো সড়ো হয়ে থাকে, অনেক বেশি শক্তি যখন এক জায়গায় জড়ো হয়, তখন সেখানে একটা ধর্মের উদ্ভব হয়, যেটাকে আমরা ভর নাম দিচ্ছি। তাহলে ভর আসলে কিছুই না, ভর মানে ওর মধ্যে অনেক বেশি শক্তি জমা হয়ে আছে। ওই ভর থেকে শক্তি তৈরি হতে পারে, যেটা আমরা বর্তমানে করতে পারি। পরমাণু বোমা, পরমাণু বোমাতে কি করা হয়? ইউরেনিয়াম, ওর একটা ভর আছে, ইউরেনিয়াম থেকে ভেঙে গিয়ে অনেক বেশি শক্তি বেরিয়ে যায়। তো পরমাণু বোমাতে ওটা আমরা করতে পারি, যে ভর থেকে শক্তি বানাতে পারি, তাই না? হ্যাঁ, চকলেট বোম আমরা ফুটিয়েছি না, উদাহরণ এটা দেওয়া যাবে কিনা জানি না, বাট মোটামুটি ভাবো আমরা চকলেট বোম বা লঙ্কা পটকা ফাটাই, তো লঙ্কা ফটকার মধ্যে ওর মধ্যে কিছু পদার্থ আছে, কেমিক্যাল পদার্থ আছে, মানে ভর আছে। আগুন দিয়ে দিলাম, কিছু শক্তি দিয়ে দিলাম, ফাটাস করে ফেটে গেল আগুন, আলোক শক্তি বেরিয়ে গেল, শব্দ শক্তি বেরিয়ে গেল, তাপ শক্তি বেরিয়ে গেল। তো যাই হোক, যেটা আমি বলতে চাইছি, আইনস্টাইন এসে বললো যে
প্রকৃতিতে দুটো সত্তা নেই, প্রকৃতিতে একটাই সত্তা, সেটা কি? শক্তি। এই যে আমি দাঁড়িয়ে থেকে তোমার সামনে বকর 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 করছি, ফিজিক্স নিয়ে আলোচনা করছি, এই আমিও কিন্তু আসলে কিছুই না, এটা জাস্ট শক্তিরই একটা রূপ। শক্তি একটা রূপ নিয়ে আছে যেটা তোমাদের সামনে বকর বকর করছে। তো আমাদের আশেপাশে যা কিছু আছে এভরিথিং ইজ এনার্জি। এনার্জিকে ভরে রূপান্তরিত করা যেতে পারে, ভরকে এনার্জিতে রূপান্তরিত করা যেতে পারে। একটা সূত্র আইনস্টাইন দিয়েছিল, সূত্রটা সবাই জানো, যে এনার্জি সমান সমান এমসি স্কোয়ার। এবার এগুলো নিয়ে বিস্তারিত অন্য ক্লাসে আলোচনা করব। আমি একটু জাস্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি যে ফিজিক্সে আমরা কি কি আলোচনা করি। তো মোটামুটি এই জিনিসগুলো আলোচনা হলো। তো আইনস্টাইন এসে বললো শক্তি আর ভর আলাদা জিনিস নয়। তখন এই ভরের সংরক্ষণ সূত্র আর শক্তির সংরক্ষণ সূত্র এই দুটোকে জয়েন্ট করে দেওয়া হলো, আর বলা হলো যে ভর আর শক্তি একই জিনিস, একই জিনিসের আলাদা রূপ মাত্র, এবং এদেরকে একজনকে আরেকজনে রূপান্তর করা যেতে পারে, এবং ভর আর শক্তির মোট পরিমাণ সবসময় ধ্রুবক থাকে। মানে ভর আর শক্তির সংরক্ষণ সূত্র, ল অফ কনজারভেশন অফ মাস এনার্জি, মানে ভর আর শক্তির মোট পরিমাণ সবসময় একই থাকবে, সেটাকে ধ্বংস করা যাবে না, সৃষ্টিও করা যাবে না, এমনটা বলা হলো। বেশ, এবার আমাদের আশেপাশে এই কয়েকটা জিনিস জানতে হবে, ফান্ডামেন্টাল জিনিস। আমাদের আশেপাশে যা কিছু ঘটছে সব ঘটনাকে চারটে বল দ্বারা ব্যাখ্যা করা যায়। কয়টা বল? কয়টা বল? চারটে বল, চারটে ফোর্স দ্বারা ব্যাখ্যা করা যেতে পারে। কোন সেই চারটে ফোর্স? এক এক করে বলি। মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল, নিউক্লিয় বল আর দুর্বল বল। এই চারটে বল হচ্ছে ফান্ডামেন্টাল ফোর্স। মানে আমাদের আশেপাশে যা কিছু ঘটছে এই চারটা জিনিসের জন্যই হচ্ছে, এই চারটে বলের জন্যই হচ্ছে। এগুলো সম্পর্কে আমি বিস্তারিত ক্লাসের শেষে বলবো, বেশি দেরি করবো না। হ্যাঁ, ক্লাসের শেষে বলবো। আমাকে মনে করাবে যে দাদা তুমি চারটে বল নিয়ে একটু আলোচনা করবে বলেছিলে, একটু বলে দাও। তো এগুলো আমি বলে দেবো, বাংলাতেও লিখে নিয়েছি, ইংলিশেও লিখে নিয়েছি, কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা তার আগে আমরা যেটা জানতে চাই যে ফিজিক্সের আমরা মূল উদ্দেশ্য যেটা পড়ছিলাম, যে প্রকৃতির নিয়মকে আবিষ্কার করা। তো বর্তমানে যত যত নিয়ম আবিষ্কার হয়ে গেছে সেই নিয়মগুলোর একটু নাম তুমি একটু দেখে নাও, জাস্ট জানার জন্য। যেমন নিউটনের ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা বা নিউটনিয়ান মেকানিক্স আমরা কি পড়বো? নিউটনের গতিসূত্র পড়বো আমরা, যে নিউটনের প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র আছে। এখন পড়ার দরকার নেই, জাস্ট নাম একটু জেনে রাখো, যেগুলো আমরা পড়বো। আচ্ছা, আমরা মহাকর্ষের সূত্র পড়বো। আর কি কি পড়বো? আমরা থার্মোডাইনামিক্স এর কিছু নিয়ম পড়বো, ইলেকট্রোম্যাগনেটিক্স লস পড়বো আমরা ম্যাক্সওয়েলের, তারপরে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, যেটা আমরা উঁচু ক্লাসে গিয়ে পড়বো। যেটা আমি বললাম না যে আইনস্টাইন এসে একটা সূত্র দিল, যেখানে মডার্ন ফিজিক্স যেখানে যার পর থেকে স্টার্ট হলো, মূলত প্ল্যাঙ্কের থেকে স্টার্ট হয়ে গিয়েছিল। তো যাই বলছি, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, আইনস্টাইন এমন একটা সূত্র দিল যেটা দেখে সবারই মাথা ঘুরে গেল। আইনস্টাইন এরকম একটা জিনিস সূত্র দিল যেখানে একদম অঙ্ক কষে প্রমাণ করা যায়। যদি তোমরা কোনোদিন আমাকে বলো, কোনোদিন 1-2 ঘন্টার এক্সট্রা ক্লাস করাবো সিলেবাসের বাইরে, সেদিন আমি এগুলো নিয়ে আলোচনা করবো। মজার খুব জিনিস, হালকা একটু বলে দিই, শোনো। আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বলে যে কোনো জিনিস যদি গতিশীল অবস্থায় থাকে সে সাইজে ছোট হয়ে যায়। মানে আমি যদি দৌড়াতে থাকি আমার সাইজ কিন্তু কিছুটা ছোট হয়ে যাবে। যদি খুব জোরে দৌড়াই তাহলে তুমি বুঝতে পারবে, হ্যাঁ আমার নবীন চ্যাপ্টা হয়ে গেল, নবীন দাঁত চ্যাপ্টা হয়ে গেল জোরে দৌড়ানোর জন্য। হ্যাঁ, যদি ধীরে ধীরে অল্প অল্প ধীরে ধীরে দৌড়ায় তাহলে বুঝতে পারবে না। কিন্তু এটা সঠিক যে কোনো জিনিস যখন গতিশীল অবস্থায় থাকে সে সাইজে ছোট হয়ে যায়, তার লেন্থ কি হয়ে যায়? কন্ট্রাক্ট হয়ে যায়। এটাকে বলা হয় লেন্থ কন্ট্রাকশন। টেলিগ্রাম চ্যানেলে আশা করি সবাই জয়েন আছো। টেলিগ্রাম চ্যানেলে আমি কয়েকটা ভিডিও দেবো মজার মজার, ওগুলো একটু দেখো। হ্যাঁ, তো লেন্থ কন্ট্রাকশন কি বললাম? যখনই কোনো জিনিস দৌড়াবে জোরে জোরে বা গতিশীল থাকবে সে সাইজে ছোট হয়ে যাবে। আর একটা মজার ব্যাপার এই থিওরিতে দেখা যায়, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল, এগুলো কিন্তু গল্প নয়। হ্যাঁ, আবার যখন তুমি গতিশীল অবস্থায় থাকবে তখন তোমার সময় ধীরে চলবে। মানে আমার হাতে একটা ঘড়ি দেখতে পাচ্ছ, হ্যাঁ, আমি যদি চুপচাপ দাঁড়িয়ে থাকি তাহলে আমার জন্য একটা সময় হবে। আমি যদি আবার গতিশীল অবস্থায় থাকি, যদি দৌড়াতে থাকি বা গতিশীল অবস্থায় থাকি, আমার জন্য না সময়টা ধীরে হয়ে যাবে, স্লো হয়ে যাবে। মানে ধরো আমার একটা বন্ধু আছে অঙ্কুশ, তো আমি আর অঙ্কুশ দুজন ভাই। দুজন ভাই কেন বলি? দুজন বন্ধু, ঠিক। আমাদের বয়স ধরো 22 বছর বা 23 বছর, 23 বছর ধরে নাও। হ্যাঁ, এবার আমি অঙ্কুশকে বললাম, ভাই আমার কাছে এখন একটা স্পেসশিপ আছে, আমি স্পেসশিপ বা রকেট আছে আমার কাছে, স্পেসশিপ ধরে নাও, আমার কাছে একটা স্পেসশিপ আছে, স্পেসশিপ বা রকেটে করে আমি পৃথিবীর বাইরে ঘুরে বেড়াবো। অঙ্কুশ বলল, ঠিক আছে ভাই, দেখা হবে পরে, তোর সাথে একটু চোখ কান্দা কান্দা করলো, পরে দেখা হবে, আসিস কয়দিন পর ঘুরে আসবি। আমি বেশি দিন ঘুরবো না, আমি বেশি দিন ঘুরবো না, 1 বছর ঘুরেই চলে আসবো। এবার আমি কি করলাম? স্পেসশিপে করে, স্পেসশিপ আঁকতে পারছি না, যাই হোক, কেমন স্পেসশিপ আঁকলাম যাই না, তো স্পেসশিপে করে, তো স্পেসশিপে চেপে আমি মহাকাশে চলে গেলাম। এবার এই স্পেসশিপটা ধরো অনেক জোরে মহাকাশে যাচ্ছে, কত জোরে? প্রায় আলোর গতিবেগের কাছাকাছি গতিবেগ। আলোর গতিবেগ আমরা সবাই জানি 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। তো অনেক স্পিডে যদি আমি ধরো এই রকেটে করে 1 বছর ঘুরে আসলাম, কয় বছর ঘুরে আসলাম? 1 বছর। 1 বছর পরে এসে দেখবো আমার বন্ধু অঙ্কুশের বয়স 60 কি 70 বছর হয়ে গেছে, মানে একদম বয়স্ক হয়ে গেছে। এবার আমি ভাবছি কি ব্যাপার,
আমার তো বয়স কেবল 24 বছর হলো, আমি ইয়াং ছেলে, এসে তোমাদের পড়াতে শুরু করলাম, 1 বছর ছুটি নিলাম ধরো। আর তোমরা সবাই ততক্ষণে দেখছি যে তোমরা একদম অনেক বড় হয়ে গেছো, তোমাদের একদম বয়স্ক সবাই হয়ে গেছো। তো তোমাদের জন্য কি হলো, তোমাদের জন্য যে সময়টা চলছিল বা তোমাদের শরীরে যে প্রক্রিয়াগুলো চলছিল সেটা একটা স্পিডে চলছিল। আমি যেহেতু গতিশীল অবস্থায় ছিলাম, রকেটে করে অনেক জোরে দৌড়াই বেড়াচ্ছিলাম মহাকাশে, সেই জন্য আমার জন্য সময় ধীরে হয়ে গিয়েছিল। মানে তুমি যদি গতিশীল অবস্থায় থাকো তোমার জন্য কিন্তু সময় ধীরে চলবে। মানে মহাকাশে আমার জন্য যেটা 1 ঘন্টা মনে হলো বা আমার জন্য যেটা 1 বছর মনে হলো, পৃথিবীতে সেটা 1 বছর থাকবে না। দেখবো পৃথিবীতে সবাই বয়স হয়ে গেছে। আমার জন্য টাইম স্লো মানে আমার জন্য সবকিছু স্লো হয়ে গেছে। তো এগুলো মজার মজার অনেক থিওরি আছে, এগুলো কলেজে গিয়ে এগুলো পড়বে। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, যেটা নিউটনের মহাকর্ষ সূত্রটার আসল বা গ্র্যাভিটির আসল সিক্রেটটা আমরা এখানে জানতে পারি। তো এগুলো সম্পর্কে আমরা উঁচু ক্লাসে পড়াশোনা করব। এগুলো অনেক হাই লেভেলের জিনিস। তো এত হাই লেভেলের জিনিস পড়বো না। কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যেও হাইজেনবার্গের থিওরি রয়েছে, তারপরে আমাদের ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি জিনিসপত্র, এগুলো কনসেপ্ট আছে। তো এগুলো হাই লেভেলের কনসেপ্ট, এগুলো গল্পেই থাক, এগুলো মজার জন্যই এখন দেখবো। কিন্তু এখন আমাদের ক্লাস 11-এ আমরা উঠেছি, আগেই বড় জিনিসে লাভ দেওয়া যাবে না। আমাদের একদম ফান্ডামেন্টাল লেভেল থেকে শুরু করতে হবে, একদম গোড়া থেকে, মাটি থেকে শুরু করতে হবে। তো একদম ফান্ডামেন্টাল লেভেল থেকে তোমাদের উপরে নিয়ে যাব। তো চ্যাপ্টার শুরু করছি আজকের প্রথম। এখান থেকে যা কিছু পড়াবো আজকের ক্লাসের পরে এগুলো নোট টুকতে হবে, এখান থেকে যেগুলো পড়াবো। তো এখান থেকে আমাদের মেন চ্যাপ্টার শুরু হচ্ছে, ভৌত রাশি ও তার পরিমাপ। একটু কমেন্ট বক্সে বলো হাউস দ্য জোশ, ওয়ান একটু টাইপ করো, উই আর রেডি। কারা কারা রেডি আছো আমাদের পড়াশোনা শুরু করার জন্য? এবার আসল পড়াশোনা শুরু হচ্ছে। চ্যাপ্টারের নাম আমাদের ভৌত রাশি এবং তার পরিমাপ। খুব সহজ করে বোঝাবো, মন দিয়ে যদি শোনো খুব মজা লাগবে। আগে বলো কারা কারা এক্সাইটেড রয়েছে ক্লাসটা শুরু করার জন্য? আধা ঘন্টা তো বকর বকরই করলাম, তাই না? এই বোর লাগছে না তো? এটা আমাকে কেউ একজন কমেন্টে বলো যে দাদা বোর লাগছে নাকি ভালো লাগছে, একটু বলো কমেন্টে। কতজন আছো সেটা একটু দেখি। ওয়ার ওয়ার, চলো ওয়ারের বন্যা বই আছে, আমি তো কমেন্ট থামাতে পারছি না। ঠিক আছে চলো, এভরিওয়ান ইজ রেডি, সবাই রেডি আছে। আচ্ছা তাহলে আমরা একদম প্রথম থেকে শুরু করি, ফিজিক্সের পড়াশোনা একদম প্রথম থেকে শুরু করি। সবার প্রথমে আমাদের জানতে হবে ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে। এখানে দুটো শব্দ আছে, এটাকে বাংলায় বলি ভৌত রাশি। তো ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে? শোনো, যে কোনো প্রাকৃতিক রাশি যেটাকে আমরা পরিমাপ করতে পারি সেটাকেই বলা হয় ভৌত রাশি। যে কোনো প্রাকৃতিক রাশি যেটাকে পরিমাপ করতে পারি সেটাকে আমরা বলছি ভৌত রাশি। আচ্ছা মানে দাদা উদাহরণ দাও। যেমন আমি দাঁড়িয়ে আছি, তোমাকে যদি বলি বলো তো আমি কত লম্বা, তাহলে আমার হাইটটা কত সেটা আমি পরিমাপ করতে পারবো। যে বলে দিলাম আমি 5 ফুট 7 ইঞ্চি বা কিছু একটা বলে দিলাম আমার হাইটটা। হ্যাঁ, আমি যদি বলি আমার কাছে একটা জিনিস আছে, এই বোতল আছে, এর ভর কত হবে, এর ভেতরে জল আছে, জলের ঘনত্ব কত হবে। মানে যে কোনো জিনিস যেটাকে আমরা পরিমাপ করতে পারবো সেটাকে আমরা বলি ফিজিক্যাল কোয়ান্টিটি। অ্যাজ এ এক্সাম্পল যদি আমরা বলতে চাই কোন একটা বস্তুর আয়তন, ভর, ঘনত্ব, এই জিনিসগুলোকে আমরা পরিমাপ করতে পারবো, তাই এদেরকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে পারি। কিন্তু আমার মা আজকে বাড়িতে ধরো খুব সুন্দর রান্না করেছে, আমি খুব সুন্দর গন্ধ পাচ্ছি। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে দাদা গন্ধটা কতখানি, কতখানি গন্ধ তুমি পাচ্ছ বা কত ভালো গন্ধ পাচ্ছ, এটা আমি অনুভব করতে পারছি, মানে এটা একটা প্রাকৃতিক রাশি। কিন্তু আমি এটাকে কি পরিমাপ করতে পারবো যে কত সুন্দর গন্ধ পাচ্ছি? বা বাড়িতে আমার বিরিয়ানি রান্না হয়েছে, আমি বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানিটা কত সুন্দর খেতে, এটা কি পরিমাপ করতে পারবো? এটা অনুভবের বিষয়, পরিমাপ করা যাবে না। তাহলে গন্ধ, তারপরে স্বাদ, এগুলোকে কি ভৌত রাশি বলতে পারি? কমেন্ট বক্সে বলো, এগুলোকে ভৌত রাশি বলতে পারি না। তো যেটাকে পরিমাপ করতে পারবো সেটাই ভৌত রাশি। এখানে আমাদের একটা গল্প চলো শুনি। আমাদের সামনে একটা কিউট বাচ্চা আছে, এর নাম হচ্ছে চিন্টু। তো চিন্টু তার বান্ধবীর কাছে গিয়েছে, বান্ধবীকে গিয়ে বলছে আমি না, हम ना तुमसे बहुत प्यार करते हैं। তো এবার চিন্টুর বান্ধবীকে সে বলছে हम ना तुमसे बहुत प्यार करते हैं। তো চিন্টুর বান্ধবী বলছে सच्ची, लेकिन कितना प्यार करते हैं? तो चिंटू बोलो देखो हम तुमसे इतना प्यार करते हैं, इतना प्यार करते हैं कि बता थोड़ी सकते हैं, नाप थोड़ी सकते हैं कि कितना प्यार करते हैं। তো কতটা ভালোবাসে সে কি বলতে পারবে, পরিমাপ করে দেখাতে পারবে যে আমি তোমাকে এতটা ভালোবাসি? তো ভালোবাসাটাকে আমরা পরিমাপ করতে পারবো না। তাই ভালোবাসাকে যদি বলি এটা কি একটা ভৌত রাশি, তুমি বলবে না দাদা এটা ভৌত রাশি নয়, এটা পরিমাপ করা যাবে না। এবার তোমাদের মধ্যে কয়েকজন আসবে না দাদা ভালোবাসাকে আমি পরিমাপ করতে পারবো। আমার যে বান্ধবী আছে বা বন্ধু আছে সে আমার জন্য কতটা বেশি সময় দিচ্ছে, সে আমার কতটা কেয়ার করছে, আমার কতটা খেয়াল রাখছে, যত্ন করছে, সেটার ভিত্তিতে আমি বলতে পারি যে আমার বন্ধু আমাকে কতটা বেশি ভালোবাসে। যত বেশি কেয়ার করছে, যত বেশি খোঁজ নিচ্ছে, সে আমাকে তত বেশি ভালোবাসে। ঠিক আছে, তুমি একটা রিলেটিভ একটা বলতে পারো যে হ্যাঁ এতটা ভালোবাসে, কতটা ভালোবাসে, কিন্তু তবুও আমাদের এক্সাক্ট ভ্যালু বলতে পারবো না, সেটাকে সংখ্যা দিয়ে তো বলতে পারবো না যে আচ্ছা কতখানি ভালোবাসে, 8 পরিমাণ ভালোবাসে না 9 পরিমাণ ভালোবাসে। তো এখানে মনে রাখতে হবে ফিজিক্যাল কোয়ান্টিটি কাদেরকে বলবো বা ভৌত রাশি কাদের বলবো? যাদেরকে পরিমাপ করতে পারবো,
আর অঙ্কের একটা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারবো, মানে যাদেরকে একটা সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় তাদেরকে আমরা ভৌত রাশি বলতে পারি। বোঝা গেল? আর একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। যেমন যেমন আমি যদি বলি এই যে খাতাটা আছে, এই খাতার রং কি, বা আমরা এই উদাহরণটাই দেখি, এখানে চিন্টু আছে, তার বান্ধবী আছে। আমি যদি বলি চিন্টুর জামার রং কি, তুমি বলবে দাদা নীল। আমি বলি আচ্ছা চিন্টুর বান্ধবীর জামার রং কি, তুমি বলবে দাদা গোলাপি। আচ্ছা, তাহলে এই যে কোন একটা জিনিসের যে রং আছে, বর্ণ, এই বর্ণটা কি ভৌত রাশি? তুমি বলতে পারবে যে নীল রং, লাল রং, এই রংটাকে কি পরিমাপ করতে পারবে? মানে নীল রংকে আমি 8 বলবো, যেটা হচ্ছে 8 রং, এটা 9 নাম্বার রং, কোন নম্বর দিয়ে প্রকাশ করতে পারছি না। তো বর্ণকে, যেটাকে আমরা পরিমাপ করতে পারবো না, সেটাকে আমরা ভৌত রাশি বলবো না। কিন্তু এই বর্ণটাই যখন আমরা একটু আলো অধ্যায়ে পড়াশোনা করবো, বা ক্লাস 10-এ যারা পড়েছো, যেটাকে নীল রং কেন দেখতে পাচ্ছি, কারণ এখান থেকে নীল রঙের আলো আমার চোখে পৌঁছাচ্ছে। আমি বলছি আচ্ছা এখান থেকে নীল রঙের আলো আমার চোখে ঢুকছে, তার মানে এটা নীল রঙের জিনিস। এবার আলো, নীল রঙের আলোর তো একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। আমরা জানি যে আলো একটা তরঙ্গ হয়, হ্যাঁ, আর তরঙ্গ মানে কি, তরঙ্গের একটা দৈর্ঘ্য হবে, এই তরঙ্গের একটা দৈর্ঘ্য হবে, হ্যাঁ। তো নীল আলোর যে তরঙ্গের দৈর্ঘ্য, সেই তরঙ্গের দৈর্ঘ্যটাকে তো আমরা মাপতে পারবো। এই নীল আলো বা বেগুনি আলো, ধরো বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য ধরো আমরা বললাম 3800 অ্যাংস্ট্রম। তাহলে ওই বেগুনি আলো যেটাকে পরিমাপ করতে পারছিলাম না, আমি বলছিলাম যে কোনো কিছুর রং বা বর্ণ এটা ভৌত রাশি না, এটা তো মাপাই যাবে না। কিন্তু ওই রংটা কার জন্য সৃষ্টি হচ্ছে? আলোর তরঙ্গের জন্য। এই তরঙ্গের দৈর্ঘ্যটাকে তো মাপতে পারবো, তখন আমরা কি বলবো? যে তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে ল্যামডা দিয়ে লেখা হয়, এই তরঙ্গ দৈর্ঘ্য শব্দটা এটা একটা ভৌত রাশি। কারণ এই ভৌত রাশিটাকে বা এই তরঙ্গের দৈর্ঘ্যটাকে আমি অঙ্কের সংখ্যা দিয়ে লিখতে পারছি, প্রকাশ করতে পারছি, পরিমাপ করতে পারছি। সেখানে আলো, ধরো লাল আলো আছে, লাল আলোর তরঙ্গগুলো বড় বড় হয়, লাল আলোর তরঙ্গ বড় বড় হয়, এখান থেকে শুরু করে এই অবধি, হ্যাঁ। তো তুমি বলবে লাল আলোর যে তরঙ্গ, সেটার দৈর্ঘ্য হচ্ছে 7800 অ্যাংস্ট্রম, এরকম বললাম। তাহলে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বড়, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে ওই একই জিনিস কিন্তু যখন শুধুমাত্র বর্ণ নিয়ে বলি, যদি তোমাকে বলি আচ্ছা বলো তো বর্ণ কি ভৌত রাশি, তুমি বলবে বর্ণকে পরিমাপ করা যায় না, এটা ভৌত রাশি কি করে হবে? কিন্তু বর্ণটা কি জন্য সৃষ্টি হচ্ছে? আলোর জন্য। তো কোন একটা নির্দিষ্ট বর্ণের আলোর একটা তরঙ্গ দৈর্ঘ্য হয়, তো আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কথা যখন বলবো, তখন তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ভৌত রাশি বলবো। অনেক বেশি মোটামুটি ডিপে আমরা ঢুকলাম। এই মুহূর্তে কমেন্ট বক্সে একটু বলো যে ভৌত রাশি কি জিনিস বোঝা গেল নাকি? যাদেরকে পরিমাপ করতে পারবো তারাই ভৌত রাশি। ঠিক, গতিবেগ ভৌত রাশি, যে কোনো জিনিসকে যেটা পরিমাপ করতে পারবো সেটাই ভৌত রাশি। কারা কারা ভৌত রাশি নয়? গন্ধ, বর্ণ, ভালোবাসা, আমি কতটা সৎ ব্যক্তি, কোন একটা ব্যক্তি এসে বলছে আমি খুব সৎ ব্যক্তি, ওই ব্যক্তিটা না খুব অসৎ, তো অনেস্টি এটাকে পরিমাপ করতে পারবো না পরিমাপ করতে? তাহলে যেটাকে পরিমাপ করতে পারবো না সেটা ভৌত রাশি নয়। যারা ইংলিশ মিডিয়ামের আছো তোমরা লিখে নিতে পারো, এনিথিং দ্যাট ক্যান বি মেজার্ড ইজ কল্ড ফিজিক্যাল কোয়ান্টিটি। যেটাকে আমরা মেজার করতে পারবো সেটাই হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। যেটাকে মেজার করতে পারবো না, এখানে আইটু লিখবে, সেটাকে একটা নম্বর দিয়ে যাতে প্রকাশ করতে পারি, একটা সংখ্যা দিয়ে যাতে প্রকাশ করতে পারি, সেটাকে আমরা ভৌত রাশি বলে থাকি। আচ্ছা, এবার ভৌত রাশি কয় প্রকার হবে? ভৌত রাশিকে আমরা দুই ভাগে বিভাগ করতে পারি, হ্যাঁ ক্লিয়ার, ভেরি গুড। ভৌত রাশিকে আমরা দুটো জিনিসের ভিত্তিতে ভাগ করতে পারি। সবার প্রথম, কিছু ভৌত রাশি আছে যাদের শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। তাদেরকে কি বলা হচ্ছে? স্কেলার রাশি। আর কিছু ভৌত রাশি আছে যাদের মান আছে এবং দিকও আছে। যেমন আমি এখান থেকে এদিকে যাচ্ছি, তো আমার যে সরণ হচ্ছে, আমি সরে যাচ্ছি, তো আমার এই সরণটা কোন দিকে হচ্ছে? একটা নির্দিষ্ট দিকে হচ্ছে। তাহলে সরণের দিকও আছে, আবার আমি কয় মিটার সরছি সেটাও আছে। তাহলে সরণকে আমরা ভেক্টর বলবো। এটা আমরা ডিটেলসে পড়বো অন্য একটা চ্যাপ্টারে, এখন এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। শুধু এইটুকু জানো যে কোনো একটা ভৌত রাশি যার শুধু মান আছে তাকে আমরা স্কেলার রাশি বলি। যেমন আমার কাছে কলম আছে, কলমটার ভর কত? আমি ধরো বললাম এই কলমটার ভর হচ্ছে 10 গ্রাম, বা এই বোতলের ওয়েট ধরো বললাম হাফ কিলো, এরকম বললাম, কেজি বললাম। তাহলে এর শুধুমাত্র মান আছে যে কতটা পরিমাণ, ঠিক না? তো যার মান আছে সেটা স্কেলার, যার মান আর দিক দুটো আছে তাকে ভেক্টর বলি। আরো ডিটেলসে ভালো করে পড়বো অন্য একটা চ্যাপ্টারে। মানে আমরা ডিরেকশনাল প্রপার্টির উপর ভিত্তি করে ভৌত রাশিকে দুই ভাগে ভাগ করতে পারি। ভৌত রাশিকে আরেক রকম ভাবে ভাগ করা যায়, বেসড অন দেয়ার ডিপেন্ডেন্সি। হ্যাঁ, যত দিন যাচ্ছে মানুষ নতুন নতুন পর্যবেক্ষণ বাড়াচ্ছে, মানুষ প্রকৃতিকে আরো ভালো করে দেখছে এবং সেখান থেকে আবিষ্কার করছে নতুন নতুন ভৌত রাশি। তো যত ভৌত রাশি আসুক না কেন, এই প্রকৃতিতে যত ভৌত রাশি আবিষ্কার হোক না কেন, তাদের মধ্যে কিছু ভৌত রাশি আছে যারা ফান্ডামেন্টাল।
মানে যারা একে অপরের উপর নির্ভর করে না তাদেরকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, বাংলায় আমরা বলি মৌলিক রাশি। ইংরেজি নামটাই মনে রাখতে হবে, কেমন, বাংলাটা একটু দেখে রাখবে। তাহলে যেই ভৌত রাশিগুলো একে অপরের উপর নির্ভর করে না তাদেরকে বলছি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। যেই ভৌত রাশিগুলো একে অপরের উপর নির্ভর করে বা এই ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি দিয়ে যাদেরকে বানানো যায়, যাদেরকে ডিরাইভ করা যায়, যাদেরকে আমরা পাই, তাদেরকে আমরা বলি লব্ধ রাশি। তাদের একটু উদাহরণ দাও। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে যেমন তোমার আছে সরণ আছে, সরণ কতটা তুমি সরে যাচ্ছ, ডিসপ্লেসমেন্ট, সরণ হচ্ছে এস দিয়ে ধরো লিখলাম, সময় টি, তো কোন একটা জিনিস কতটা সরছে সেটা একটা মৌলিক রাশি। তো কতটা সরছে, সরণ একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, সময় এটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। এরা একজন আরেকজনের উপর নির্ভর করে না, তো যারা কারো উপর নির্ভর করে না তাদের বলি মৌলিক রাশি। এবং মৌলিক রাশিদেরকে দিয়ে যত ভৌত রাশি বানানো যায় তাদের বলা হয় লব্ধ ভৌত রাশি। যেমন উদাহরণ হিসেবে যদি আমি বলতে চাই, যেমন আমি যদি বলি গতিবেগ ভি সমান সমান সরণ বাই সময় এস বাই টি, তাহলে গতিবেগ একটা ভৌত রাশি যেটা আমরা কিভাবে পাচ্ছি না, সরণ আর সময়, দৈর্ঘ্য আর সময়ের দিয়ে কিছু একটা করছি আর তার ফলে আমি গতিবেগটাকে পেয়ে যাচ্ছি। তাহলে গতিবেগ কি বলবো, যে গতিবেগকে আমাদের ডিরাইভ করতে হলো, বা এই গতিবেগটা কি করে আমরা লব্ধ করছি, কি করে পাচ্ছি, তুমি বলবে মৌলিক প্রাকৃতিক রাশিগুলোর সাহায্যে আমরা যেটাকে প্রকাশ করতে পারছি সেটা হচ্ছে ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি, বা আমরা বলতে পারি লব্ধ ভৌত রাশি। তাহলে যারা অন্য কারোর উপর নির্ভর করবে না তারা হচ্ছে ফান্ডামেন্টাল। ঠিক, যারা অন্যদের দ্বারা মানে ফান্ডামেন্টাল গুলোর সাহায্যে যাদেরকে আমরা তৈরি করব, যেমন গতিবেগ, গতিবেগ তো বলে দিলাম, আরো যদি বলতে চাই আরো রয়েছে, আমরা উদাহরণ হিসেবে যাবো আরো ধীরে ধীরে। মানে এদেরকে বাদ দিয়ে যারা আছে সবাই ডিরাইভ, মানে সবাইকে তৈরি করা হয়। আচ্ছা, আর একটা আছে সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা সম্পর্কে একটু বলবো। তার আগে প্রকৃতিতে যত ভৌত রাশি আছে তাদের মধ্যে 7 জন এমন আছে যে 7 জনকে বলা হয় মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। পরীক্ষায় বলবে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি কয়টা আছে, আমরা বলবো 7 জন আছে। এখানে যাদেরকে দেখতে পাচ্ছ, দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, দীপন প্রাবল্য আর তাপমাত্রা। এরা একজন আরেকজনের উপর নির্ভর করে না, এরা সবাই ইন্ডিপেন্ডেন্ট, আর এদের সাহায্যে আমরা যে কোনো ভৌত রাশিকে বানাতে পারবো। তো যদি বলে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি কয়টা আছে, 7টা আছে। 7 জনেরই নাম আমাদের মুখস্থ করতে হবে। এবার দাদা তুমি তো বললে ফিজিক্সে মুখস্থ করতে হয় না, এখন এসে বলছো মুখস্থ করতে হবে। অবশ্যই মুখস্থ করতে হবে, কিছু কিছু ইনফরমেশন আমাদের মুখস্থ করতে হবে। যেমন 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কে কে আছে সবগুলোর নাম মনে রাখতে হবে। কি করে নাম মনে করবো, চলো একটা জাদু দেখায়। চলো, এখানে জাদুর ছাড়ি দেখতে পাচ্ছ, তো চলো একটা জাদু করে আমরা মনে রাখি, একটা জাদু মন্ত্র করে দিই। সবাই নিজের হাতটাকে সামনে আনো। এই মুহূর্তে যারা যারা ভিডিও দেখছো কমেন্ট করা বন্ধ করো, নিজের হাতটাকে সামনে আনো এবং মনে করো এখানে যাই থাকুক না কেন এই 7 জনকে আমি অন্য একটা হাত দিয়ে ধরছি, ধরে ধরে আমার অন্য হাতের মধ্যে ভরে দিলাম। तो हमने क्या किया, अपने हाथ के मुट्ठी में इन सारे 7 फिजिकल क्वांटिटी को अपने हाथ में ले लिया। तो हाथের মধ্যে আমরা 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে নিলাম। এবার বলো ये जो हाथ में फिजिकल क्वांटिटी है कितने फिजिकल क्वांटिटी है, তুমি বলো দাদা 7টা আছে, तो इसको 3 बना दूं या फिर गायब कर दूं। জাদু করছি, কেমন, ধরো জাদু করছি, তো এটা 3টা বানাই দেবো না গায়েব করে দেবো, বলো। या फिर दिमाग में घुसा दूं, কমেন্ট এবার একটু বলতে পারো। তোমার হাতে যে 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে এটাকে আমি 3 বানাই দেবো না 4 বানাই দেবো, নাকি গায়েব করে দেবো, নাকি মাথার মধ্যে ঢুকিয়ে দেবো, বলো। इसको हवा में उड़ा दूं या दिमाग में घुसा दूं, কমেন্টে বলো। নিজের মধ্যে গল্প নাই, নিজের মধ্যে গল্প নাই, একটু আমাকে বলো। চলো দিমাগ মে ঘুষা देते हैं। তো চলো একটা জাদু মন্ত্র আমি বলছি, এই জাদু মন্ত্রটা মনে রাখতে হবে। তো इसको दिमाग में हम लोग घुसा रहे हैं। तो জাদু কি ছাড়ি ঘুমাও, আমার জাদুর ছাড়ি কোথায় গেল। এই যে আমাদের কাছে কলমটা আছে না, একটা কথা বলছি আজকে প্রথম ক্লাস বলে রাখি, শোনো, এই কলমটা কিন্তু একটা জাদুর লাঠির থেকে কম কিছু না। এই কলমটা বলতে পারো, এই কলম আজকে ধরেছো মানে ফিজিক্সে বা সায়েন্সের ফিল্ডে এসেছো এবং এই কলমটা ধরেছো, এই কলম কিন্তু একটা জাদুর ছড়ির থেকে কম কিছু না। এই কলম চালানো যদি তুমি না ছাড়ো, যতদিন এই কলমটাকে ধরে রাখবে বা এই স্টেজে এসেও জীবনের ক্লাস 11, 12 এবং কলেজ লাইফে গিয়ে যদি এই কলম চালানো না বন্ধ করো, কলমটাকে জাস্ট চালিয়ে যদি যাও, এই কলম দেখবে কোনো না কোনো দিন এই জাদু ছড়ি জাদু করবেই। তো এটা একটা জাদুর লাঠি বলতে পারো। পরিশ্রমে তুমি আজ এই যে পরিশ্রম করবে, এত কিছু ফিজিক্স পড়বে, অনেক কিছু আসবে, অনেক মাঝখানে পড়বে ভালো লাগছে না, এত বেশি পড়াশোনা আমি করতে পারছি না, কিন্তু তবুও কলম যেন চলতে থাকে। আমার ক্লাস হয়তো 2-2.5 ঘন্টা আমি নিতে পারি, কোনোদিন এরকম হতে পারে, কিন্তু তবুও কলম চালানো থামানো যাবে না। প্রশ্ন আমাদের প্র্যাকটিস করে যেতেই হবে, কলম চালিয়ে যেতে হবে। যদি এই কলমটা চালিয়ে যাও, এই 2 বছর পরে জাদু ঠিক দেখতে পাবে, এটা আমি বলে গেলাম। তো চলো জাদু কার লেতে হ্যাঁ। আর এখানে একটা জিনিস লিখছি, জাদু মন্ত্র সবাই ফোকো, সেটা হচ্ছে এমএলটি কাল্টি। কি বললাম, এমএলটি কাল্টি। এই 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি মাথার মধ্যে ঢুকে নাও, জাদু মন্ত্র এমএলটি কাল্টি। কি বললাম, মাল্টি কাল্টি মানে
এমএলটি কাল্টি। তো মাথার মধ্যে ঢুকে নাও, এমএলটি কাল্টি বলে। আরে বলো, জাদু মন্ত্র ঘুরাও, এমএলটি কাল্টি। এমএলটি কাল্টি মানে এক এক করে বলে দিচ্ছি। এমএলটি কাল্টি মানে মাস বা ভর, এম এল, এল মানে কি লেন্থ বা দৈর্ঘ্য, টি মানে কি টাইম, আচ্ছা কাল্টি, সি মানে কারেন্ট ইলেকট্রিসিটি তড়িৎ প্রবাহ, কাল্টি, এ মানে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এ মানে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মানে পদার্থের পরিমাণ যেটা আমরা মোল দিয়ে প্রকাশ করি, আচ্ছা এল মানে কি লুমিনাস ইন্টেন্সিটি দীপন প্রাবল্য, এখন নেই পরে আমরা পড়বো, এখন জাস্ট নামটা দেখে রাখো, আচ্ছা টি মানে কি লাস্টে, টি মানে টেম্পারেচার। তাহলে যদি বলে 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি কে কে, আমরা বলবো জাদু মন্ত্র ফুকবো এমএলটি কাল্টি। তো এরকম করে মনে রাখবে শর্টকাট টেকনিক। চলো আমরা এবার এসে আসি। আচ্ছা সম্পূরক রাশি বলে একটা জিনিস জানলাম, কেবলই বললাম যে ভৌত রাশিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা মৌলিক রাশি, কারা কারা মৌলিক রাশি আমরা দেখতে পাচ্ছি, এমএলটি কাল্টি, এমএলটি কাল্টি আছে ঠিক, হ্যাঁ। এবার এদেরকে বাদ দিয়ে যারা আছে সবাই, এদেরকে বাদ দিয়ে যারা আছে সবাই কিন্তু ডিরাইভড কোয়ান্টিটি, এদেরকে বাদ দিয়ে। এবার এই গোটা ফিজিক্স এর মধ্যে একজন বেটা এমন আছে, এই গোটা ফিজিক্স এর মধ্যে একজন বেটা এমন আছে যাকে আমরা বলি সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি। কাকে? কোণ বা ঘনকোণকে, মানে থিটাকে, কোণ বা ঘনকোণকে আমরা থিটা দিয়ে দেখাই। তো এই থিটা বা অ্যাঙ্গেলকে আমরা অ্যাঙ্গেল বলতে পারি, প্লেন অ্যাঙ্গেল বা সলিড অ্যাঙ্গেল আমরা জানবো। এই অ্যাঙ্গেলকে আমরা বলতে পারি সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি। দাদা কেন এরকম বলা হয়? হালকা একটু কারণ আছে, চলো একটা কারণ বলি, তো সেটা বোঝার চেষ্টা করি কেন আমরা এটাকে সম্পূরক রাশি বলছি বা এটাকে তোমার সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি বলছি। তোমাদের মধ্যে একজনকে ধরি, কাকে ধরি, কে কে আছে এই মুহূর্তে লাইভে দেখি? শুভজিৎ দাস আছো, অন্তনীল অদক আছো, আলোক মন্ডল আছো। দাদা এইগুলো কি এখন নোটে লিখবো? না, এখন অনলি ক্লাস শোনো আর হালকা হালকা নোটে লেখো, লাভ খাতায় জাস্ট লেখো, যে লাভ খাতায় হালকা লেখো যাতে ঘুম না পেয়ে যায় ক্লাসের মধ্যে, কেমন? পরে ক্লাস শেষ হয়ে যাবে, 8টা সাড়ে 8টা ক্লাস শেষ হবে, তারপরে রাতে ঘুমানোর আগে সম্পূর্ণ কিছু লিখবে যা যা আমি ক্লাসে করাবো, যা যা নোটস দেবো, কেমন? এখন নোট করার কোনো দরকার নেই। চলো তোমাদের মধ্যে একজন আছে, আই থিঙ্ক অংশুমানকে দেখা যাচ্ছে, অংশুমান আছে, চলো অংশুমানকে ধরি, আই থিঙ্ক অংশুমান আছে, চলো অংশুমানকে ধরছি। তোমাদের মধ্যে একজন আছে অংশুমান, অংশুমানের আগে ছবি আঁকি, ছবিটা আগে অংশুমানের, তাই না? অংশুমানের ছবি আগে আঁকি। তো এটা হচ্ছে আমাদের অংশুমান, হ্যাঁ। অংশুমানকে আমরা কি করলাম, একটা দড়ি দিয়ে বেঁধে দিলাম, অংশুমানকে একটা দড়ি দিয়ে বেঁধে দিলাম, দড়িটা একটু বেশি মোটা হয়ে গেছে তাই না, একটু চিকন করে দিই, হ্যাঁ। অংশুমানকে আমরা দড়ি দিয়ে বেঁধে একটা খুঁটিতে গেড়ে দিলাম, ভালো কথা, গেড়ে দিলাম। এবার অংশুমান ছটফট করছে, সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এবারে ও যদি পালানোর চেষ্টা করে, ও কি খুব এখান থেকে এই দড়ির যতটা দূরত্ব তার থেকে বেশি দূরে পালাতে পারবে না। তো ম্যাক্সিমাম কি করতে পারবে, ম্যাক্সিমাম কতটা এরিয়া জুড়ে দৌড়াদৌড়ি করতে পারবে? তুমি বলবে এখান থেকে দাদা একটা বৃত্ত আমরা আঁকতে পারবো। তো এই বৃত্তের পরিধি বরাবরই অংশুমান কিন্তু গোল গোল করে দৌড়াদৌড়ি করতে পারবে, এর থেকে বেশি দৌড়াদৌড়ি করতে পারবে না। আচ্ছা অংশুমান প্রথমে এইখানে ছিল, প্রথমে অংশুমান কোথায় ছিল? এইখানে আছে দাদা, প্রথমে অংশুমান এই জায়গাতে আছে, এই জায়গাতে আছে, হ্যাঁ। এবার অংশুমান দৌড়াদৌড়ি শুরু করলো, বলছে আমি আজকে এখান থেকে পালাবো, এখান থেকে দৌড়াদৌড়ি শুরু করলো। এবারে অংশুমান এখান থেকে দৌড়াতে 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 এইখানে ধরে চলে আসলো, কোন জায়গাতে আসলো? ওই জায়গাটাতে, হ্যাঁ। আচ্ছা অংশুমান প্রথমে এইখানে ছিল, পরে এইখানে চলে আসলো। অংশুমানের দুটো অবস্থানের মাঝখানে একটা কোণ তৈরি হয়ে গিয়েছে না, হ্যাঁ। কতটা কোণ সরেছে, এই কোণটাকে ধরো আমি থিটা নাম দিলাম, হ্যাঁ, এই কোণটাকে থিটা নাম দিলাম, হ্যাঁ। এটা যদি একটা বৃত্ত হয়, এই গোটাটা যদি একটা বৃত্ত হয়, বৃত্তের কোন একটা নির্দিষ্ট অংশকে, একটা নির্দিষ্ট টুকরাকে আমরা কি বলি? বৃত্তচাপ বলি, আর্ক লেন্থ বলি, এই অংশটাকে আমরা আর্ক লেন্থ বলি ইংরেজিতে। তো এটাকে আর্ক লেন্থ বলা হয় বা বৃত্তচাপ বলা হয়। যদি বলি আচ্ছা অংশুমান কতটা রাস্তা গিয়েছে, তুমি বলো দাদা এই যে যতটা রাস্তা এখানে দেখতে পাচ্ছি অংশুমান ততটা রাস্তা গিয়েছে, আর্ক লেন্থ বলা হয়। এটাকে এল দিয়ে ধরো লিখলাম, যে এই দূরত্বটা ধরো এল, হ্যাঁ। আর এই বৃত্তের ব্যাসার্ধটা যদি আর দিয়ে লেখা হয়, এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর দিয়ে লেখা হয়, একটা সূত্র আছে, সূত্র কি বলে? যে অংশুমান কতটা দৌড়ালো বলো, তো সূত্র হচ্ছে এল সমান সমান আর থিটা, এল সমান সমান আর থিটা। মানে আর্ক লেন্থ, এই আর্ক বা বৃত্তচাপের দৈর্ঘ্য, এই আর্কের দৈর্ঘ্যটা কত? এল সমান সমান আর থিটা, আর থিটা, হ্যাঁ। আর মানে বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা তোমাকে যদি বলি বলো তো এখান থেকে থিটা সমান সমান কত হবে, তুমি বলে দাদা আমি সিম্পলি অঙ্ক তো পারি, এইটুকু জিনিস আমি এখানে সিম্পলি এইটুকু অঙ্ক পারি যে থিটা সমান সমান হবে আর ভাগ হয়ে যাবে এল বাই আর, হ্যাঁ। আচ্ছা আমি যদি তোমাকে বলি আচ্ছা গতিবেগ ভি সমান সমান হয় এস বাই টি, দূরত্ব বাই সময়, গতিবেগের একক কত? তুমি বলবে দাদা দূরত্বের একক হচ্ছে মিটার, সময়ের একক সেকেন্ড, তাহলে গতিবেগের একক হয়ে যাবে মিটার পার সেকেন্ড। তোমাকে যদি বলি আচ্ছা বলো তো এই যে কোণ আছে অ্যাঙ্গেল, এই কোণের একক কত হবে? তুমি বলো দাদা অ্যাঙ্গেল সমান সমান আর্ক লেন্থ বাই রেডিয়াস, হ্যাঁ। তো অংশুমান কতটা গেল সেটাও একটা দূরত্ব, তাহলে দূরত্বের একক কি? মিটার, তাহলে দৈর্ঘ্যের একক মিটার এখানে বসবে।
বৃত্তেটার ব্যাসার্ধ কত সেটাও একটা দৈর্ঘ্য, সেটার একক মিটারই হবে, তাহলে এটাও মিটার। তুমি বলো দাদা মিটার মিটার তো কেটে গেল, হ্যাঁ কেটে গেল, কি পড়ে থাকলো, গোল্লা পড়ে থাকলো। তাহলে একই ভৌত রাশিকে যদি অনুপাত করা হয় তার কোনো একক পাওয়া যায় না, তাহলে থিটার যদি বলি একক কি হবে, তুমি বলো দাদা থিটা হচ্ছে একক বিহীন রাশি, তুমি বলো দাদা থিটা একক বিহীন রাশি, হিসাব অনুযায়ী তো তাই হচ্ছে তাই না, একক বিহীন রাশি। কিন্তু মজার ব্যাপার হলো থিটা কি সত্যি একক বিহীন রাশি, থিটা কি সত্যি একক বিহীন রাশি? উত্তর হচ্ছে না। অ্যাঙ্গেলের তো একটা একক আমরা ব্যবহার করি, ডিগ্রি, বলি না যে 10 ডিগ্রি 45 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে থিটা যার কোনো একক থাকার কথা না, সেই থিটার কিন্তু আমরা একক এতদিন ধরে পড়াশোনা করে এসেছি। বা কোণের একটা একক আমরা পড়েছি, কি পড়েছি, যে কোণের এসআই একক হচ্ছে রেডিয়ান, এসআই একক হচ্ছে রেডিয়ান। হ্যাঁ, এছাড়া কিছু ব্যবহারিক একক রয়েছে, ডিগ্রি আছে, মিনিট আছে, সেকেন্ড আছে। তো কোণ এমন একটা ভৌত রাশি, গোটা ফিজিক্সের মধ্যে একজনই আছে এই অ্যাঙ্গেল বা কোণ, যার হিসাব অনুযায়ী কোনো একক থাকার কথা না কিন্তু তার একক থাকে, সেই জন্য এটাকে বলা হয় একটু আলাদা বান্দা, একটু আলাদা জিনিস। একে আমরা বলি সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি বা সম্পূরক কোণ বা সম্পূরক একক। তাহলে বোঝা গেল সম্পূরক রাশি। তাহলে থিটাকে কেন সম্পূরক রাশি বলা হচ্ছে, কারণ এর কিন্তু একক থাকার কথা না কিন্তু একক আছে। আমরা পরবর্তীতে গিয়ে দেখবো যে যেহেতু দুটোই কেটে যাচ্ছে তাই এর মাত্রা কোনো কিছু হওয়ার কথা না, মাত্রা 0 হওয়ার কথা, এর মাত্রা 0 হওয়ার কথা, মানে মাত্রাহীন রাশি কিন্তু একক আছে, তাই একে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি। এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? এবার বকর বকর তো সবাই করতে পারে, পড়তে তো সবাই পারে, কনসেপ্ট কয়জনের ক্লিয়ার হয়? আমি বলেছি আমার কাছে ফিজিক্স পড়তে এসে মানে মাথা কিন্তু খাটাতে হবে। তো এবার একটা কনসেপ্ট আমি আরো একবার বলছি, এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এই প্রশ্নটা আমাদের সমাধান করতে হবে। কাদেরকে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি বলবো? যারা অন্য কারোর উপর নির্ভর করবে না তাদেরকে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি বলবো। হ্যাঁ, আর মানে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিকে অন্য কারো সাহায্যে প্রকাশ করা যাবে না। যেমন এখানে কারা কারা আছে, দৈর্ঘ্য ভর সময় আছে, আমি ভরকে কিন্তু দৈর্ঘ্য আর সময় দিয়ে প্রকাশ করতে পারবো না, মানে এদের কোনো একজনকে অন্যদের দ্বারা প্রকাশ করা যায় না, মানে এরা মৌলিক, এরা কারো উপর নির্ভর করে না, তাই এদেরকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটার মানে আগে বলে দিই। প্রশ্নটা রৈখিক বিবর্ধন, ওগুলোতে আসবো আমরা। ওর কোনো একক নেই, একক কেন থাকবে, একজনই আছে, রৈখিক বিবর্ধনের কোনো একক নেই, আচ্ছা মাত্রাও নেই। আচ্ছা এখানে আসো, বলছে হুইচ অফ দ্য ফলোইং, মানে এই যে নিচে যারা আছে তাদের মধ্যে কে হুইচ গ্রুপ অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, এখানে কিছু ভৌত রাশির গ্রুপ করা আছে, যেমন বল, ভর, সময়, ভর, বল আর ত্বরণ। আর কে কে আছে, ভেলোসিটি, মোমেন্টাম, মাস। আচ্ছা আরেকজন আছে ভেলোসিটি, টাইম, ডিসপ্লেসমেন্ট মানে সরণ। নান অফ দিস, এবিসিডি 4টে অপশন আছে, 5টা অপশন আছে, এবিসিডি ই আছে। বলছে এদের মধ্যে কোন গ্রুপটা বা কোন অপশনটা ক্যান বি কনসিডার্ড অ্যাজ, মানে কোনটাকে আমরা কনসিডার করতে পারি, ধরে নিতে পারি, কি ধরে নিব, অ্যাজ এ কি হিসেবে, অ্যাজ এ গ্রুপ অফ ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে এই গ্রুপগুলোর মধ্যে কোন গ্রুপকে আমি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে পারি। এবিসিডি ই 5টে গ্রুপ আছে, এদের মধ্যে কোন গ্রুপটাকে আমি বলতে পারি যে এই গ্রুপটা হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। এখানে কনসেপ্ট লাগাতে হবে, এখানে এমনি নিয়ম খাটবে না। এই গ্রুপের মধ্যে কোন গ্রুপের ভৌত রাশিগুলোকে আমরা বলতে পারি যে এরা হচ্ছে মৌলিক ভৌত রাশি। এবিসিডি ই অ্যান্সার করো, আমি একটু দেখে নি কি আছে, চলো দেখে নি। অনেকে ই বলছে নান অফ দিস, সবাই নান অফ দিসই বলবে যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই। বলছে এখানে অনেকগুলো গ্রুপ আছে, এই গ্রুপগুলোর মধ্যে কোন গ্রুপটাকে আমরা কনসিডার করতে পারি, কোন গ্রুপটা বলেনি, কনসিডার করতে পারি, কনসিডার অ্যাজ এ গ্রুপ অফ ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে আমাকে দেখতে হবে শুধুমাত্র এই গ্রুপগুলোর মধ্যেই কথা বলা হয়েছে, কোনগুলোর মধ্যে কথা বলেছে, এই গ্রুপগুলোর মধ্যেই। অনেকে ই দিচ্ছ, সঠিক উত্তর এ হবে, সঠিক উত্তর এ হবে। কেন বোঝার চেষ্টা করো, এখানে কনসেপ্ট ক্লিয়ার হবে, ভালো করে আসো। এক এক করে দেখি। এখানে ফোর্স, আচ্ছা নিচেটা দেখি আগে, মাস, ফোর্স, অ্যাক্সেলারেশন। আমরা জানি সবাই বল সমান সমান কি হয়, বল সমান সমান মা হয়, বল সমান সমান মা হয়, F ইকুয়ালস ma। মানে এখানে যেহেতু এই ফোর্সটাকে আমি মাস আর অ্যাক্সেলারেশন মানে এম আর এ দিয়ে বলটাকে প্রকাশ করতে পারছি, তাহলে এই ফোর্স তো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি হবে না, কারণ এই ফোর্সটাকে দুইজনের সাহায্যে, বাকি দুইজনের সাহায্যে প্রকাশ করা যাচ্ছে, তাহলে এটা হলো না। ভেলোসিটি, মোমেন্টাম, মাস, মোমেন্টাম বা ভরবেগ p সমান সমান mv হয়, এগুলো আমরা জানবো পরবর্তীতে। আমরা দেখতে পাচ্ছি এই মোমেন্টাম এমন একটা জিনিস যাকে ভর আর গতিবেগ দিয়ে প্রকাশ করা যাচ্ছে, ভর আর গতিবেগ দিয়ে প্রকাশ করা যাচ্ছে, তাহলে এদের তিনজনকে তো আমরা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি বলবো না,
কারণ এই তিনজনের মধ্যে একজন আছে যাকে বাকি দুইজনের সাহায্যে প্রকাশ করা যাচ্ছে। লাস্টেরটা ভেলোসিটি টাইম ডিসপ্লেসমেন্ট। আমরা জানি ভেলোসিটি ভি সমান সমান ডিসপ্লেসমেন্ট, শর্টকাটে লিখি ডিআইএসপি লিখতে পারি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে ভেলোসিটি এমন একটা ভৌত রাশি যাকে আমরা কি করতে পারছি, ডিসপ্লেসমেন্ট আর সময়, সরণ আর সময়ের সাহায্যে প্রকাশ করতে পারছি। তাহলে ভেলোসিটি তো ফান্ডামেন্টাল না, বাকি দুজনকে দিয়ে ডিরাইভ করা যাচ্ছে, বাকি দুজনের সাহায্যে আমরা লব্ধ করছি এটাকে, তাই এটা কিন্তু ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। তাহলে তিনজনের মধ্যে এমন না কেউ একজন বসে আছে যাকে আমরা বাকি দুইজনের সাহায্যে তৈরি করতে পারছি। আচ্ছা, অপশন ইতে যাওয়ার আগে প্রথম অপশনটা এবার দেখি ভালো করে। প্রথম অপশন সবাই চোখ লাগাও, কি বলছে? ফোর্স। তোমরা বলো ফোর্স সমান সমান মা হয়, ফোর্স সমান সমান মা হয়। হ্যাঁ, তাহলে বলকে প্রকাশ করতে গেলে ভর লাগবে আর ত্বরণ লাগবে, ভর লাগবে আর ত্বরণ লাগবে। আমার কাছে কি কি আছে? ভর আছে আর সময় আছে। আমি যদি দেখার চেষ্টা করি যে ফোর্স হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, কিন্তু আমাকে শুধুমাত্র এই গ্রুপের মধ্যে দেখতে বলেছে, বলছে কোন গ্রুপটা হবে, কোন গ্রুপটা, তো আমি শুধুমাত্র এই গ্রুপটাই দেখবো। এই তিনজনের মধ্যে ফোর্সটাকে এই দুজনের সাহায্যে প্রকাশ করা যাবে না, শুধুমাত্র মাস আর সময় মানে এম আর টি এর সাহায্যে বলকে প্রকাশ করা যাবে না। বলকে প্রকাশ করতে গেলে ত্বরণ লাগবে বা সরণ লাগবে। হ্যাঁ, তো এই বলকে যেহেতু বাকি দুজনের সাহায্যে প্রকাশ করা যাচ্ছে না, তাহলে বল কি বলবো? যে বল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, একজন ইন্ডিপেন্ডেন্ট, এদের উপর নির্ভর করছে না। বল এদের দুজনের দ্বারা একে মানে বানানো যাচ্ছে না। আচ্ছা, ভর তো ফান্ডামেন্টাল হয়, আমি জানি। সময় এটাও ফান্ডামেন্টাল হয়। এখানে বলটাকে আমরা ফান্ডামেন্টাল বলি না, কিন্তু শুধুমাত্র এই গ্রুপের মধ্যে বা এই তিনজনের মধ্যে বলটাকে আমি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি হিসেবে ধরতে পারি, কারণ বলটাকে এই বাকি দুইজনের সাহায্যে প্রকাশ করা যাবে না, আরো একজনকে লাগবে। সেজন্য এটাকে আমরা বলতে পারি যে অপশন এটাকে আমরা কনসিডার করতে পারি অ্যাজ এ গ্রুপ অফ ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। এটা একটু টাফ লেভেলের কোশ্চেন ছিল, পারা গেল? একটু বলো দাদা আমি লাইভ দেখতে পাচ্ছি না, একটু ইন্টারনেট ইস্যু হয়তো, বের হয়ে গিয়ে আবার জয়েন করো। এই কোশ্চেন অবধি ক্লিয়ার হয়েছে? আমাকে বলো। হাম থোড়া তব তক পানি পি লেতে হ্যাঁ, এখানে এক্সপ্লেন করা আছে, দেখে নিতে পারো। আচ্ছা, এবার শুধুমাত্র ভৌত রাশি তো বুঝে গেলাম, যাদেরকে মাপতে পারবো তারাই ভৌত রাশি, তা কয় প্রকার সেটা জেনে গেছি। এবার ভৌত রাশিকে মাপতে হবে, পরিমাপ করতে হবে। তো ভৌত রাশির আমরা মেজার কি করে করি, মেজারমেন্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা নিয়ে পড়াশোনা করবো। তো আমি একটু জল খেয়ে আসি, ততক্ষণ একটু ওয়েট করো। এখানে কিছু জিনিসপত্র লেখা রয়েছে, এগুলো একটু নিজে থেকে পড়ো। হ্যাঁ, কারো কোনো ডাউট আছে কি? একটু ডাউট বলতে পারো যদি কোনো ডাউট থাকে। দাদা ডান, ভেরি গুড, ক্লিয়ার, ইজি। হ্যাঁ চলো, ইজি। তো এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে 7টা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি পড়েছি, ভালো কথা, কিন্তু শুধুমাত্র ওই গ্রুপের মধ্যে জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, दूध ले लो, ओ भैया दूध चाहिए, तो पहले फिजिक्स सीखना पड़ेगा। তো আগেকার দিনে এমন অনেকে থাকতো যারা দুধ বিক্রি করতে আসতো, এখনকার দিনে দুধ বিক্রি করে। তো আগেকার দিনে একটা জিনিস ব্যবহার করা হতো দুধ দেওয়ার জন্য, জিনিসটা কি একটু ভালো করে মন দিয়ে শোনো। আমরা পড়তে যাচ্ছি ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা কিভাবে মেজার করি। তো তার আগে আমাদের এই কনসেপ্টটাকে একটু বুঝতে হবে, ভৌত রাশি আমরা কিভাবে পরিমাপ করি। এখানে একটা জিনিস সিম্পলি লেখা আছে যে ভৌত রাশিকে পরিমাপ করার জন্য এককের প্রয়োজন হয়, কিন্তু একক জিনিসটাকে সেটা আমাদের বুঝতে হবে। তো দুধ নেওয়ার আগে দুধ ফিজিক্সটা কিন্তু আমাদের বুঝতে হবে, ভালো করে শোনো। ধরো আমার এই বালতিতে 1 বালতি দুধ আছে, আমি দুধ বিক্রি করতে চাই, ঠিক? এবার আমার কাছে একটা জিনিস আছে, একটা কাপের মতো জিনিস আছে। এবার আমি লোককে কি করে বুঝাবো যে তোমার কতখানি দুধ লাগবে, দুধের পরিমাণটা আমি কি করে মাপবো? দুধ এর পরিমাণে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, তো এই পরিমাণটা আমি কি করে মাপবো? তো আমি কি করলাম, একটা জিনিস আবিষ্কার করলাম, একটা কাপ আবিষ্কার করলাম। এই কাপের মধ্যে আমি দুধ ভরে নিলাম, আর আমি এরকম নাম দিলাম। আচ্ছা, এই 1 কাপ দুধকে আজকে থেকে আমি কি বলে ডাকবো? পোয়া বলে ডাকবো। আমি বলবো এটা হচ্ছে পোয়া। কেউ যদি বলে দাদা আমাকে দুই পোয়া দুধ দিয়ে দাও, কেউ বলো দাদা 2 পোয়া দুধ দিয়ে দাও আমাকে, আমি কি করব? আচ্ছা, পোয়া মানে কি? এই একটা কাপের মধ্যে যতখানি দুধ আছে। হ্যাঁ, তো আমি 2 কাপ দুধ তুললাম, ওই লোকটাকে দিয়ে দিলাম। তাহলে আমি কতখানি দুধ দিলাম? 2 পোয়া দুধ দিলাম। এখানে যে পোয়া কথাটা আমরা ব্যবহার করছি, এই পোয়াটাকে কি বলা হচ্ছে? এই যে আমি পোয়া কথাটা ব্যবহার করলাম, এই পোয়াটাকে বলা হচ্ছে একক। এই পোয়াটাকে একক বলা হচ্ছে। তাহলে আমি দুধের পরিমাণটাকে মাপার জন্য কি করলাম? ওই দুধেরই একটা নির্দিষ্ট পরিমাণ নিলাম, কাপের মধ্যে ভরে নিলাম, ওই নির্দিষ্ট পরিমাণের একটা নাম দিলাম। কি নাম দিলাম? যে দুধের এই নির্দিষ্ট পরিমাণকে বলা হবে পোয়া। হ্যাঁ, এই পোয়াটাকে বলা হচ্ছে ইউনিট। তাহলে দুধ মাপার ইউনিট আমরা কি বলতে পারি? পোয়া। হ্যাঁ, কেউ যদি বলে দাদা আমাকে 4 পোয়া দুধ দাও, মানে কি? মানে আমি তাকে 4 পোয়া দুধ দিয়ে দেবো। তাহলে 4 পোয়া, 4 পোয়া মানে কি? তোমার মাথায় খেলে যাবে বা আমার মাথায় খেলে যাবে, আমি দুধ বিক্রি করতে আসি, ও 4 পোয়া যাচ্ছে। তাহলে পোয়া কি? পোয়া হচ্ছে দুধ মাপার একটা একক। একক মানে কি? কিছুই না, দুধেরই একটা পরিমাণ।
তো দুধের একটা নির্দিষ্ট পরিমাণকে আমি একটা নাম দিয়ে দিলাম, পোয়া নাম দিয়ে দিলাম। আমাকে বলছে 4 পোয়া দুধ দাও, আমি কি করব, একবার তুলবো, মানে 1 পোয়া প্রথমে দিয়ে দিলাম, একবার 1 পোয়া দিয়ে দিলাম, আবার দিয়ে দিলাম, আবার দিয়ে দিলাম, আবার দিলাম, 4 বার দিয়ে দিলাম। মানে 1 পোয়ারই আমি যদি 4 গুণ দিয়ে দিই তাহলে আমি 4 পোয়া দুধ দিয়ে দিলাম। তাহলে দুধের পরিমাণটাকে মাপার জন্য আমরা কি করলাম, ওই দুধ থেকে একটা নির্দিষ্ট পরিমাণকে একটা নাম দিয়ে দিলাম, ওই নামটাকেই বলা হচ্ছে একক। বোঝা গেল? আমার কাছে এই মুহূর্তে একটা রড আছে, এই মুহূর্তে একটা রড আছে, আমি যদি বলি বলো এই রডের দৈর্ঘ্যটাকে আমি মাপবো, এবার তুমি বলো দাদা দৈর্ঘ্যটাকে কি করে মাপা যেতে পারে, কি করে মাপবো? আমি বলো দাঁড়াও, মাপার জন্য আমাদের একটা একক বানাতে হবে। একক মানে কি, কিছুই না, এই রডেরই একটা নির্দিষ্ট পরিমাণকে আমরা একটা নাম দিয়ে দেব। যেমন আমি বললাম এই যে রডটা আছে, এই রডের এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত যে দূরত্ব আছে এটাকে আমরা নাম দিব 1 ফিট। এটাকে নাম দিলাম কি, ফিট। এটাকে আমরা ফিট বা ফুট নাম দিয়ে দিলাম। ধর আমি বললাম আমার কাছে একটা রড আছে এরকম লম্বা, আইসা লম্বা রড হে हमारे पास, কেমন হিন্দি বলছি। আমি বললাম এই রডেরই কিছুটা পরিমাণকে আমি বললাম এই রডের এইটুকু জিনিসটাকে আমি একটা নাম দেব। যেমন দুধের 1 কাপকে নাম দিয়ে দিলাম পোয়া, তো ওইটুকু জিনিসটাকে আমি নাম দিয়ে দিলাম ফুট। কি নাম দিয়ে দিলাম, ফুট। বললাম যে এইটুকু দৈর্ঘ্যকে আমি ফুট বলে ডাকবো। তাহলে এবার আমি মাপবো, আচ্ছা এই রডের দৈর্ঘ্য কত, তখন আমি এটাই হিসাব করে দেখবো যে আচ্ছা রডের যে একটা নির্দিষ্ট পরিমাণ যেটাকে আমি একটা নাম দিলাম ফুট, এবার এই রডের দৈর্ঘ্য কি করে মাপবো, আমি দেখবো এই রডটা ওই নির্দিষ্ট পরিমাণের কয় গুণ আছে, ওই নির্দিষ্ট পরিমাণের কয় গুণ আছে। তুমি এখানে 1 গুণ, 2টা ফুট, 3টা ফুট আর একটা ধরো হাফটা ফুট, তাহলে কয়টা ফুট হচ্ছে, 1 ফুট, 1 ফুট, 1 ফুট, হাফ ফুট। মানে এবার তোমাকে যদি বলি বলো তো রডের দৈর্ঘ্য কত, বলো দাদা আমি রডের দৈর্ঘ্যটাকে মাপার জন্য একটা নিয়ম বের করলাম, কি ওই রডেরই একটা নির্দিষ্ট পরিমাণ নিলাম, প্রমাণ হিসেবে ধরলাম বা স্ট্যান্ডার্ড হিসেবে ধরলাম একটা নির্দিষ্ট পরিমাণকে, ওই নির্দিষ্ট পরিমাণকেই বলা হয় একক। এক্ষেত্রে ওই পরিমাণটার নাম দিয়েছি ফুট, তাহলে ফুট একটা ইউনিট হয়ে গেল বা একক হয়ে গেল। হ্যাঁ, তাহলে ইউনিট মানে কি, ইউনিট মানে কোন একটা ভৌত রাশির কোন একটা নির্দিষ্ট পরিমাণকে একক বলা হয়। এবার যদি বলি বলো তো এটা দৈর্ঘ্য কত, তুমি বলবে দাদা 1টা ফুট, 2টা ফুট, 3টা ফুট, 3.5টা ফুট। আমি কি বলবো 3.5 ফিট, আমি বলবো 3.5 ফুট হচ্ছে দৈর্ঘ্য এই রডটার। হ্যাঁ, তাহলে কোন একটা ভৌত রাশিকে মাপার জন্য, এবার এটাকে খুলে দিচ্ছি, হ্যাঁ কোন একটা ভৌত রাশিকে মাপার জন্য আমরা কি করব, ওই ভৌত রাশিরই প্রথমে কিছুটা পরিমাণ আমরা নির্দিষ্ট হিসেবে ধরে নেব আর বলবো এই পরিমাণটাকে আমরা একটা নাম দেব। কি নাম দিলাম, পোয়া নাম দিলাম। তাহলে এটাকে কি বলবো, যে তাহলে এই একটা পোয়াকে বলবো 1 পোয়া দুধ। কেউ যদি বলে আমাকে 10 পোয়া দুধ দাও, তাহলে বুঝে যাবো এই 1 পোয়ারই 10 গুণ দিতে হবে, 1 পোয়ারই 10 গুণ দিতে হবে। এখানে দুটো শব্দ আছে, কোন একটা ভৌত রাশিকে পরিমাপ করার জন্য দুটো জিনিস ব্যবহার করছি, কি একটা একক ব্যবহার করছি, একটা ইউনিট ব্যবহার করছি। ইউনিট, হ্যাঁ ইউনিট, যেটাকে ইউ দিয়ে লেখা হয়, ইউ দিয়ে লেখা হয়, বা একক ব্যবহার করছি। আর ওর দৈর্ঘ্যটাকে বোঝানোর জন্য আমি দেখছি ওই জিনিসটা ওই ইউনিটের কত গুণ আছে, মানে একটা সংখ্যা দিয়ে প্রকাশ করছি। এটাকে সাংখ্যমান বলা হয়, ইংরেজিতে বলা হয় ম্যাগনিটিউড, বা আমরা মান লিখে দিতে পারি, এটাকে সিম্পলি মান লিখে দিতে পারি, যে একটা সংখ্যা মান বা একটা মান। হ্যাঁ ঠিক, যেমন এখানে উদাহরণ হিসেবে যদি আমরা ধরার চেষ্টা করি, যে এই যে ছেলেটা আছে, এর মা বললো বাজার থেকে চাল কিনে আন, বা তুমি ধরো চিন্টু, এটা আমাদের চিন্টু, চিন্টু বাজারে গিয়েছে চাল কিনতে। চিন্টু দাদুকে কি বলছে, ও দাদু আমাকে 10 চাল দাও, আমাকে 10 চাল দাও। এবার দাদু বলবে 10 চাল আবার কি জিনিস, আমাকে একটা নির্দিষ্ট একক বলতে হবে। তো তো চিন্টু যদি 10 চাল বলে দাদু বুঝতেই পারবে না। এবার চিন্টু ফিজিক্স পড়ে এসে বলছে দাদু আমাকে 10 কেজি চাল দাও। চিন্টু কি বললো, যে আমাকে 10 কেজি চাল দাও। এবার দাদু বুঝে গেল যে আচ্ছা তার মানে 1 কেজি মানে যতখানি হয় তার 10 গুণ চাল দিতে বলেছে, তাই না। 1 কেজি কাকে বলে দাদা, এটারও সংজ্ঞা আমরা পড়বো, 1 কেজি কাকে বলে। এখানে একটু দেখে নেবে এগুলো নিজে থেকে, যে কোন ভৌত রাশিকে পরিমাপ করা বোঝাতে কি করা হয়, ওই ভৌত রাশিরই একটা নির্দিষ্ট পরিমাণকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিই, মানে বলে নিলাম একটা নির্দিষ্ট জিনিস ধরে নিলাম, ওই নির্দিষ্ট পরিমাণকেই বলা হয় একক। হ্যাঁ, আর কিভাবে ভৌত রাশি পরিমাপ করা হয়, দেখা হয় কোন জিনিস ওটার কত গুণ। যেমন এখানে একটা জিনিস লেখা রয়েছে, ও আমি লিখতে ভুলে গিয়েছি, আমরা আজকেই জানবো যে 1 কেজি কাকে বলে। একটা দেশ আছে, ওই দেশে একটা অফিস আছে, একটা আন্তর্জাতিক একটা সংস্থা আছে, ওই সংস্থার একটা অফিস আছে, ওই অফিসের মধ্যে কি করা আছে, একটা বেলন রাখা আছে, বেলন রাখা আছে। তো ওই বেলনটার যতটা ভর সেটাকে বলা হয় 1 কেজি। তো সব দেশের মানুষ বললো আচ্ছা ওই বেলনের ভরকে তুমি 1 কেজি বলছো, তাহলে ওই বেলনের ভরের সমান করে লোকে কি করলো, বাটখারা বানালো, সব দেশে দেশে বাটখারা পাঠিয়ে দেওয়া হলো। সবাই বলে এই যে বাটখারার যেটা ভর সেটার নাম 1 কেজি দেওয়া হয়েছে। কেউ যদি বলে 1 কেজি পটল দাও, আমি কি করব, দাড়ি পাল্লাতে একদিকে বাটখারা রাখবো আর ওটার ভরের সমান ভর পটল এদিকে তুলে দেবো, তাহলে 1 কেজি পটল দিয়ে দেবো।
তাহলে যে কোনো ভৌত রাশিকে আমরা কিভাবে পরিমাপ করছি, এখানে একটা জিনিস লেখা রয়েছে দেখো, যে কোনো ভৌত রাশিকে পরিমাপ করার জন্য দুটো জিনিস থাকে, একটা একক হয় আর একটা রাশিটির সংখ্যমান হয়। এরকম করে লেখা আছে ভৌত রাশি পরিমাপ x সমান সমান n ইউ। ইউ মানে কি? ইউ মানে ইউনিট, মানে ইউনিট, যেমন কেজি এক্ষেত্রে হয়ে গেল কেজি একটা ইউনিট। এন মানে কত? ওই এককের কত গুণ জিনিস তুমি দিচ্ছ, মানে 10 কেজি এক্ষেত্রে। হ্যাঁ, যেমন আমরা যদি কখনো বলি যে একটা দণ্ডের দৈর্ঘ্য 4 মিটার, এটার মানে কি? দণ্ডের দৈর্ঘ্য 4 মিটার মানে কি? তুমি বলবে ওই দণ্ডটার দৈর্ঘ্য 1 মিটার মানে যতখানি হয় ওই 1 মিটারের 4 গুণ করতে হবে। তাহলে 4 মিটার মানে কি? দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে 1 মিটারের 4 গুণ। মিটার কি? মিটারও একটা নির্দিষ্ট দৈর্ঘ্য, একটা নির্দিষ্ট দৈর্ঘ্যকে আমরা মিটার নাম দিলাম। তুমি ধরো বলে দাদা আজকে আমি 100 মিটার দৌড়েছি, 100 মিটার মানে কতখানি? কি করে পরিমাপ করছি আমরা ধরে নিয়েছি যে এতটা দূরত্ব মানে 1 মিটার হবে, তার মানে ওই তুমি 1 মিটারের 10 গুণ দূরত্ব তুমি দৌড়েছো, তাহলে আমরা পরিমাপ করতে পারছি কোনো জিনিসকে। আচ্ছা, কেউ যদি বলে একটা বস্তুর ভর 2 কেজি, 2 কেজি মানে এখানে কেজি হচ্ছে একক, আর 2 মানে ওই এককের সঙ্গে একটা সংখ্যাকে গুণ করা হয়েছে, মানে আমরা বলতে পারি বস্তুটার ভর হলো 1 কেজির 2 গুণ। ভর 2 কেজি মানে কি? 1 কেজি মানে যতটা হয় তার 2 গুণ আছে তোমার কাছে। হ্যাঁ, তাহলে ভৌত রাশিতে দুটো জিনিস থাকে, ভৌত রাশি একটা সংখ্যা থাকে আর একটা একক থাকে। এটাকে বলা হয় ম্যাগনিটিউড বা একটা সংখ্যার নাম্বার, আর এটা হচ্ছে ইউনিট, এটাকে ইউ দিয়ে লেখা হয়, এন ইউ। এটা জাস্ট আমাদের মাথায় রাখতে হবে। বেশ, কাহা গিয়া জি, ল্যাগ কর গিয়া কি? চলো ল্যাগ করে গেছে। এবার একটু কমেন্টে বলো কোন একটা ভৌত রাশিকে আমরা কিভাবে পরিমাপ করতে পারি। বোঝা গিয়েছে যে কোনো ভৌত রাশিকে পরিমাপ করতে গেলে ওর একটা নির্দিষ্ট মানকে আমাদের ধরে নিতে হবে, নির্দিষ্ট পরিমাণকে ধরে নিতে হবে, তাহলে করা যাবে। হ্যাঁ, তো এটাকে বলা হয় একক। তাহলে এতদিন ধরে একক একক পড়ে আসলে আই হোপ আজকে বুঝতে পেরেছো একক জিনিসটা কি। একটু কমেন্টে বলো একক মানে কি। একক বিহীন রাশি মানে যেই সমস্ত রাশির কোনো একক নেই। তো এটা একটু তোমরা সবাই জানো যে একই ভৌত রাশির অনুপাত করলে তার কোনো একক হয় না। যেমন আমরা থিটা সমান সমান পেয়ে গেছিলাম L/R, তাহলে দুজনেই দৈর্ঘ্য কেটে যাবে, দূরত্ব কেটে যাবে, মিটার মিটার কেটে যাবে, তাহলে হিসেব অনুযায়ী কোনো একক হওয়ার কথা না। তাহলে থিটাকে একক বিহীন রাশি বলার কথা, কিন্তু বলে না, জন্য এটাকে সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি বলে। যেমন তোমরা পড়েছো আলো অধ্যায় মিউ সমান সমান c/v। হ্যাঁ, সি মানে কি? আলোর গতিবেগ শূন্য মাধ্যমে, ভি মানে কি? আলোর গতিবেগ কোনো একটা মাধ্যমে। গতিবেগের ফর্মুলা কি? মিটার পার সেকেন্ড। হ্যাঁ, মানে একক গতিবেগের বা এই গতিবেগের একক কি হয়ে যাবে? মিটার পার সেকেন্ড। তো দেখো দুটো গতিবেগের অনুপাত আছে, মানে একই ভৌত রাশির অনুপাত আছে। এক্ষেত্রে একই ভৌত রাশির অনুপাত হলে কি হবে? কেটে যাবে। কেটে গিয়ে কি কোনো কিছু পড়ে থাকবে? কিছুই পড়ে থাকবে না। তাহলে ওই রাশিটার কি কোনো একক থাকবে? থাকবে না। তাহলে একক বিহীন রাশি আমরা কাদেরকে বলবো? যাদের কোনো একক নেই। বিজ্ঞানের ভাষায় আমরা কি বলি? যে একই জাতীয় ভৌত রাশিকে যদি অনুপাত করা হয় তাহলে দুজনে তো কেটে যায়, তাহলে তাদের কোনো একক থাকে না, তাদেরকে বলা হয় একক বিহীন রাশি। যেমন প্রতিসরাঙ্ক একক বিহীন রাশি, রৈখিক বিবর্ধন m সমান সমান তোমার ইমেজ বাই অবজেক্ট I/O, এটা তোমরা পড়েছো, V/U, এগুলো তোমরা পড়েছো। তো দূরই তো একটা দূরত্ব ভাগ দূরত্ব, তো এগুলো কেটে গিয়ে তো কোনো একক পড়ে থাকে না। তো এগুলো হচ্ছে একক বিহীন রাশি। পারমাণবিক গুরুত্ব, দ্রাব্যতা, এগুলো হচ্ছে একক বিহীন রাশি, এগুলো তোমরা অলরেডি পড়েছো। ঠিক, আমরা যেহেতু একক সম্পর্কে এই মুহূর্তে জানলাম, কমেন্টে আমাকে একটু বলো যে একক মানে বোঝা গেল নাকি? একক জিনিসটা বুঝতে পেরেছো সবাই? আর একটা ভৌত রাশিকে আমরা কি করে পরিমাপ করি সেটাও বোঝা গিয়েছে নাকি, সেটাও একটু আমাকে বলো। এবার যখনই আমরা একক নিয়ে আলোচনা করছি, ভৌত রাশি যেমন দুই রকমের হয়, একটা হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আর একটা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি, মৌলিক রাশি বা লব্ধ রাশি। মৌলিক মানে যারা কারো উপর নির্ভর করে না, মাল্টিকাল্টি, এমএলটিকাল্টি, হ্যাঁ হয়ে গেল শর্টকাট, জাদু কি ছাড়ি, চলে আসো। ডিরাইভ মানে যাদেরকে তৈরি করা যায়, বাকি যতজন পড়েছে তারা সবাই ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি। আচ্ছা, মৌলিক ভৌত রাশি বা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির একককেই বলা হয় প্রাথমিক একক, মানে ফান্ডামেন্টাল ইউনিটকে আমরা দুই ভাগে ভাগ করি। যে ইউনিট গুলো কারো উপর নির্ভর করে না, মানে যেই ভৌত রাশিগুলোর একক কারো উপর নির্ভর করে না, সেই সমস্ত ভৌত রাশির একককে বলা হয় ফান্ডামেন্টাল একক। আর ডিরাইভড ইউনিট মানে যেই একক গুলোকে আমাদের বের করতে হয়, যেমন দৈর্ঘ্যের একক মিটার, তাহলে মিটার কি? একটা ফান্ডামেন্টাল ইউনিট। মিটার মানে শুধুই মিটার, ওর মধ্যে আর কেউ নেই, একাই আছে ও। ঠিক, ও সরি, আচ্ছা মিটার লিখেছি, ঠিক আছে মিটার। ভরের একক কি? ভরের একক কি হবে? তুমি বলে ভরের একক কেজি, ধরো কেজি বললাম, কেজি তোমরা জানো। তাহলে কেজি মানে শুধুই কিলোগ্রাম আছে, আর কেউ নেই। তাহলে সময়ের একক কি? সময়ের একক সেকেন্ড। তাহলে এরা কিন্তু স্বয়ং সম্পূর্ণ, মানে ইন্ডিপেন্ডেন্ট, এদেরকে আমরা বলছি ফান্ডামেন্টাল ইউনিটস। আচ্ছা, ডিরাইভড ইউনিট মানে যে ইউনিট গুলোকে বের করা হয়, যেমন গতিবেগ সমান সমান সরণ ভাগ সময়। আমি যদি বলি গতিবেগের একক কি হবে? তুমি বলো সরণ। সরণ মানে একটা দূরত্ব কতটা সরে গেল সেটাই সরণ। তাহলে সরণের একক হয়ে যাবে
মিটার, স্মরণের একক হয়ে যাবে মিটার। মিটার কাওয়াজি, एक सेकंड रुको, क्या हो रहा है? মিটার ভাগ সেকেন্ড, সময়ের একক কি? সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে মিটার ভাগ সেকেন্ড। তাহলে যে গতিবেগের একক, এটা তো আমি ডিরাইভ করলাম, বা গতিবেগের একক দুইজনের উপর নির্ভর করছে, তাই গতিবেগের এককটাকে কি বলবো? যেটা হচ্ছে ডিরাইভড ইউনিটস, মানে যেই ইউনিটটাকে আমরা ডিরাইভ করি, বের করি, তাদেরকে বলা হচ্ছে লব্ধ একক বা ডিরাইভড ইউনিট। এবার কোন একটা দেশে বা কোন একটা জায়গাতে কিছু লোক কি করলো, আচ্ছা এখানে একটু বলে দিই, আগেকার দিনে শুধুমাত্র তিনজনকেই ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি বলে ধরা হতো। কাদেরকে? দৈর্ঘ্য, ভর, সময়। এখন তো 7টা আমরা পড়ছি, কিন্তু আগেকার দিনে শুরুতে শুধুমাত্র তিনজনকে বলা হতো যে এই তিনজনই হচ্ছে ফান্ডামেন্টাল বা মৌলিক রাশি, তিনজনকে ধরা হতো, দৈর্ঘ্য, ভর, সময়। তো কোন একটা দেশের লোক বলল যে আমি দৈর্ঘ্যকে, কোন একটা দেশের লোক বলল আমি দৈর্ঘ্যকে, কোন একটা দেশের লোক বললো বা কোন একটা জায়গার লোক বললো আমি দৈর্ঘ্যকে সেন্টিমিটারে বের করব, মাপবো, সেন্টিমিটারে মাপবো। আচ্ছা, কেউ বললো আমি ভরকে গ্রাম এককে মাপবো, আমি সময়কে সেকেন্ডে মাপবো। তো তখন ওই পদ্ধতিটার নাম দেওয়া হলো, এই যে ভৌত রাশিকে পরিমাপ করার জন্য সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড ব্যবহার করা হচ্ছে, সিজিএস, এই পদ্ধতির নাম দেওয়া হলো সিজিএস সিস্টেম। এটাকে গাউসিয়ান সিস্টেমও বলা হয়, সিজিএস পদ্ধতি। তাহলে সিজিএস পদ্ধতি মানে যেই লোকগুলো দৈর্ঘ্যকে সেন্টিমিটারে মাপা শুরু করলো, ভরকে গ্রামে আর সময়কে সেকেন্ডে মাপা শুরু করলো, সেই পদ্ধতির নাম হয়ে গেল সিজিএস পদ্ধতি। কিছু লোকজন কি করলো, দৈর্ঘ্যকে বললো না আমরা দৈর্ঘ্যকে মিটারে ব্যবহার করব, ওরা বললো যে এগুলো সেন্টিমিটার আমরা ব্যবহার করবো না, আমরা ডাইরেক্ট এত বড় স্কেল ব্যবহার করবো, যে দেখো এই দৈর্ঘ্যটাকে আমরা মিটার বলবো, আর যে কোনো দূরত্ব মাপতে গেলে আমরা এটারই দ্বিগুণ করতে করতে চলে যাবো, যে 1 মিটারে কয় গুণ, 1 মিটারে 10 গুণ, তার মানে 10 মিটার। হ্যাঁ, তো যারা দৈর্ঘ্যকে মিটারে মাপা শুরু করলো, ভরকে কিলোগ্রামে মাপা শুরু করলো, কেজিতে, আর সময়কে সেকেন্ডে মাপা শুরু করলো, সেই পদ্ধতির নাম কি দেওয়া হলো? যে আচ্ছা, একক বের করার এই পদ্ধতির নাম হচ্ছে মিটার, কেজি, সেকেন্ড, এমকেএস। কি নাম দেওয়া হলো? এমকেএস সিস্টেম। কিছু লোক আসলো যে না আমরা দূরত্বটাকে ফুট এককে বের করব, ফিটে বের করব, আমরা কোন একটা বস্তুর ভরকে পাউন্ডে বের করব, যে এত পাউন্ড জিনিস, পাউন্ডে বের করব, সময়কে আমরা সেকেন্ডে রাখবো। তখন ওই পদ্ধতির নাম দেওয়া হলো এফপিএস পদ্ধতি, মানে কি হবে? এফপিএস, পাউন্ড, হ্যাঁ, এফপিএস পদ্ধতি। ঠিক, এই পদ্ধতির আরেকটা নাম আছে ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং সিস্টেম। তো এরকম আলাদা আলাদা পদ্ধতি রয়েছে। এবার শোনো, এক এক লোকজন যদি এক এক রকম পদ্ধতি বের করা শুরু করে, ব্যবহার করা শুরু করে দেয়, তাহলে ফিজিক্স আলোচনা করতে অসুবিধা হবে। তো একটা আন্তর্জাতিক সংস্থা আছে, ওই আন্তর্জাতিক সংস্থা বললো এই দেখো এত বারবার এত বেশি সিস্টেম ব্যবহার করা যাবে না, এককের এত নিয়ম মানা যাবে না, আর তোমরা এতদিন মাপছো, ঠিক আছে, আমি একটা পদ্ধতি দিচ্ছি, পদ্ধতির নাম কি? আন্তর্জাতিক একক পদ্ধতি, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। এবং সেই সংস্থাটা আসলো, সংস্থাটার নাম হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস এন্ড মেজার্স। এরা এসে একটা নিয়ম দিয়ে দিল যে এরকম এত পদ্ধতি ব্যবহার করা যাবে না, আমরা যে পদ্ধতি দিচ্ছি এটাই সবাইকে বের করতে হবে, আর এই পদ্ধতিকে আমরা বলি এসআই পদ্ধতি। এসআই পদ্ধতি, এসআই এর পুরো নাম কি? ইংরেজিতে নয়, অন্য একটা ভাষাতে আছে। এসআই এর পুরো নাম হচ্ছে এই যে এটা হচ্ছে এসআই এর পুরো নাম, ইংরেজিতে আমরা বলি ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। এটা হচ্ছে এসআই পদ্ধতি। এই পদ্ধতি সম্পর্কে জানবো, তার আগে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর কমেন্টে দাও দেখি, কে দিতে পারছো? কিতনা টাইম হুয়া? চলো, 1.5 ঘন্টা ক্লাস করছি, শেষের দিকে আমরা চলে এসেছি, মেন পড়া তো পড়ে নিয়েছি। চলো, এমকেএস মানে কি? এসআই পদ্ধতি। এসআই পদ্ধতি আর এমকেএস পদ্ধতিতে কিছুটা একই রকম, কিন্তু আলাদা পদ্ধতি, আলাদা। প্রথমে এই 3জন পদ্ধতি ছিল, প্রথমে এই 3টে পদ্ধতি ছিল, সিজিএস, এমকেএস, এফপিএস, এইগুলো চলতো। তারপরে একটা আন্তর্জাতিক সংস্থা আসলো, নাম দেখিয়ে দিলাম। তো এসে বললো যে এগুলো হাঁটাও, সবাই একটাই সিস্টেম ব্যবহার করব, আন্তর্জাতিক একটা সিস্টেম, এসআই সিস্টেম। তো আমরা আজ থেকে শুরু করে যত আমরা ফিজিক্সে পড়াশোনা করবো সমস্ত কিছু এসআই সিস্টেম করবো। এই প্রশ্ন কি বলছে? কোন ভৌত রাশির একক সমস্ত পদ্ধতিতেই একই হয়? কোন ভৌত রাশির একক সমস্ত একক পদ্ধতিতে একই হয়? টাইম, ভেরি গুড। সময়, ভৌত রাশিটার নাম কি? সময় বা টাইম, ভেরি গুড, সবাই পারছো, কারণ আমরা এখানে দেখতেই পাচ্ছি যে সিজিএস, এস পদ্ধতিতেও টাইমকে সেকেন্ডে নেওয়া হচ্ছে, এমকেএস এই পদ্ধতিতেও টাইমকে সেকেন্ডে নেওয়া হচ্ছে, এফপিএস এই পদ্ধতিতেও সময়কে সেকেন্ডে নেওয়া হচ্ছে। তাহলে সময় এমন একটা ভৌত রাশি যেটা সব এককেই সমান। আচ্ছা, এখানে একটা জিনিস লেখা আছে, কি লেখাটা ভালো করে দেখো, একক এমসিকিউ এটা আসবে পরীক্ষায়, একক যত ছোট হবে সংখ্যাগত মান তত বেশি হবে। মানে কি? আমরা জানি কোন একটা ভৌত রাশিকে দুটো জিনিস দিয়ে লেখা হয়, একটা সংখ্যা দিয়ে লেখা হয় আর একটা একক লেখা হয়। যেমন 10 গ্রাম,
মানে 1 গ্রামের 10 গুণ। এই গ্রামটাকে বলা হয় ইউনিট, আর এই সংখ্যাটাকে লেখা হয় নাম্বার, এন দিয়ে লেখা হয়, এন ইউ। আমরা এন ইউ একটু আগে পড়লাম। হ্যাঁ, তো এখানে একটা জিনিস সূত্র লেখা আছে, n1 সমান সমান এন, এটাকে নুনু ফর্মুলা বলা হয়। কই হাসেগা নেই, ঠিক আছে? তো এটা নুনু ফর্মুলা বলা হয়। এই ফর্মুলার সাহায্যে আমরা কি করি, যেমন ধরো কোথাও লেখা আছে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, এরকম লিখলাম। আচ্ছা, এখানে কয়টা দৈর্ঘ্যের কয়টা একক আছে? তুমি বলো দুটো একক আছে, একটা হচ্ছে এম, তাহলে এটা প্রথম একটা একক, এটা ইউ1 নাম দিতে পারি। আর একটা একক সেন্টিমিটার আছে, এটাকে ইউ2 নাম দিতে পারি, এটা 2 নাম্বার ইউনিট। হ্যাঁ, দুটো ইউনিট আছে। প্রথম ইউনিটের একটা মান দেখতে পাচ্ছি, সেটাকে n1 নাম দিতে পারি, যে n1 u1। হ্যাঁ, আর একটা একক আছে সেন্টিমিটার, এই সেন্টিমিটারের একটা মান আছে, এটাকে আমরা ধরো n2 নাম দিয়ে দিলাম। ঠিক, হ্যাঁ, তো এটাই লেখা আছে যে n1 u1 সমান সমান n2 u2। হ্যাঁ, মানে কোনো একটা এককে এরা দুজন সমান হচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার হয়, এটা আমরা জানাই আছে। ঠিক, এবার এই কথাটা ইম্পর্টেন্ট, কি বলছে দেখো, তোমাকে যদি এমনি কনসেপ্ট লাগিয়ে প্রশ্নটা জিজ্ঞেস করি, বলো তো মিটার বড় না সেন্টিমিটার বড়? তুমি বলবে দাদা মিটার আর সেন্টিমিটার ফান্ডামেন্টাল কনসেপ্ট আমি ঢুকবো। সেন্টিমিটার মানে কি? সেন্টিমিটার মানে হচ্ছে, কেউ একজন বলল যে আচ্ছা আমি এইটুকু একটা দূরত্বকে সেন্টিমিটার নাম দিলাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে যদি বলি এই স্কেলটার দৈর্ঘ্য কত, কেউ একজন মাপলো, আচ্ছা এই কতগুলো সেন্টিমিটার, 1টা সেন্টিমিটার, 2টা সেন্টিমিটার, 3টা, 4টা, 5টা, গুনতে গুনতে ধরো 100টা সেন্টিমিটার আসলো। তাহলে এরকম কতগুলো সেন্টিমিটার আছে? 100টা সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে যদি বলি এই স্কেলটার দূরত্ব কত বা দৈর্ঘ্য কত, তুমি বলবে 100টা সেন্টিমিটার। এইটাকে আমি 100টা সেন্টিমিটার বলছি। কেউ একজন বলো দেখো আমি এত ছোট ছোট একক ব্যবহার করব না, আমি এই এত বড় জিনিসটাকেই একটা একক নাম দিলাম, এই এত বড় জিনিসটাকে বললাম মিটার। হ্যাঁ, তাহলে এটা 1টা মিটার, এর ডবল দৈর্ঘ্য হলে 2টা মিটার, 3টা মিটার, এরকম করে বলবো। তো সে কি বলে দেখো 1টা মিটার সমান সমান 100টা সেন্টিমিটার হয়ে যাচ্ছে, 1টা মিটার 100টা সেন্টিমিটারের সমান, এটা এখানে লেখা আছে। ঠিক, হ্যাঁ, তাহলে যদি বলি কে বড় কে ছোট, তুমি বলে দাদা আমি কনসেপ্ট লাগাচ্ছি, দেখো সেন্টিমিটার এইটুকু একটা দৈর্ঘ্যকে সেন্টিমিটার বলছি, তাহলে সেন্টিমিটার তো ছোট, সেন্টিমিটার তো ছোট। হ্যাঁ, আর মিটার মানে কি, এত বড় একটা দৈর্ঘ্যকেই মিটার নাম দিয়ে দিলাম, তাহলে এত বড় দৈর্ঘ্যটাই মিটার। তাহলে কে বড়? তুমি বলে দাদা মিটার বড়, এটা তো কনসেপ্ট লাগাচ্ছ। কিন্তু আমাদের একটা শর্টকাট টেকনিক মনে রাখতে হবে, শোনো এই ফর্মুলাটা কি বলে, বলছে একক যত ছোট হবে, যার একক ছোট তার সংখ্যা বেশি আছে। যেমন এটা ছোট্ট একটা ইউনিট, তাহলে কতগুলো ইউনিট আছে? 100টা সংখ্যা আছে। হ্যাঁ, তাহলে সেন্টিমিটার একটা ছোট্ট ইউনিট, একটা ছোট ইউনিট যার সংখ্যা বেশি, মানে সংখ্যাগত মান বেশি। ইউনিট যদি ছোট হয় সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এখানে মিটারের ক্ষেত্রে দেখো বিরাট বড় একটা একক, এত বড় দৈর্ঘ্যটাকে 1 মিটার বলে দিচ্ছে, তাহলে এর সংখ্যা কত? 1। তাহলে এর সংখ্যা একটা, সংখ্যা কম, কিন্তু এককটা বড়, তাহলে যেটা বড় একক হবে তার সংখ্যা কম হবে। তো আমাদের এই জিনিসটা একটু মনে রাখতে হবে, একক যদি ছোট হয় সংখ্যা বড় হবে। হ্যাঁ, মানে ব্যস্তানুপাতিক, এই নাম্বার আর ইউনিট ব্যস্তানুপাতিক সম্পর্ক এখানে করে দেওয়া আছে, যে নাম্বার আর ইউনিট ব্যস্তানুপাতিক সম্পর্ক, জাস্ট এটুকু একটু জানতে হবে, এগুলো তো তোমরা জানোই সব। ঠিক, বা এগুলো না জানলে হবে, শুধু এটুকু জানলেও হবে যে নাম্বার আর ইউনিট ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি বলে সেন্টিমিটার না মিটার বড়, তুমি বলো আচ্ছা আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। ঠিক, তাহলে মিটারের সামনে ছোট সংখ্যা আছে, যার সামনে ছোট সংখ্যা আছে তাহলে সংখ্যা ছোট মানে ইউনিট বড়, তাহলে এই ইউনিটটা বড় হয়ে যাবে, এটা বিগ হয়ে যাবে। এখানে দেখি সংখ্যা বড়, তাহলে একক ছোট হবে, তাহলে যার সঙ্গে বড় সংখ্যা আছে সেই এককটা হচ্ছে ছোট, সেই এককটা হচ্ছে স্মল, সেই এককটা আমাদের ছোট হয়ে গেল। বোঝা গেল? তাহলে ওটাই লেখা আছে, একক যদি কি, একক যত ছোট হবে, যত ছোট ছোট একক তুমি নেবে সংখ্যা তত বেশি হবে, একক ছোট সংখ্যা বেশি, আর ওটা লেখা আছে। আর একক যদি বড় হয় সংখ্যা কম হবে। এই কথাটার মানে কি বোঝা যায়? এই যে নুনু ফর্মুলা আছে, এই ফর্মুলার সাহায্যে আমরা কি করতে পারি, এটার সাহায্যে আমরা কোনো একটা এককে অন্য একটা এককে পরিণত করতে পারি। কিভাবে দাদা চলো সেটা আমি একটু দেখাচ্ছি। যেমন তোমাকে আমি ধরো বললাম যে 10 মিটার পার সেকেন্ড, এটার মান, এইটার মান বা এটা একটা গতিবেগের মান, কেউ একজন 10 মিটার পার সেকেন্ডে দৌড়াচ্ছে। তো বলো তো সিজিএস পদ্ধতিতে ওর মানটা কত হবে, ওই গতিবেগের মান সিজিএস পদ্ধতিতে কত হবে? তুমি বলবে আচ্ছা একটা একক থেকে অন্য এককে আমাকে কনভার্ট করতে বলছে, তাহলে আমি আমার ফর্মুলা লাগাবো। কি ফর্মুলা? আমার n1 u1 সমান সমান n2 u2, এই ফর্মুলা লাগাবো, নুনু ফর্মুলা। এবার আমি কি করব, আচ্ছা 10 মিটার পার সেকেন্ড, তাহলে প্রথম এককের ক্ষেত্রে n কত 10, তাহলে 10 লিখে দিলাম, গুণ একক কত u1 কত মিটার পার সেকেন্ড, তাহলে মিটার ভাগ সেকেন্ড,
পার সেকেন্ড মানে কি ভাগ সেকেন্ড সমান সমান n2 কত মানে দ্বিতীয় একটা একক, এই এককে মান কত হবে জানি না আমরা, তাহলে n2 রেখে দিলাম। এই এককে মান কত হবে আমরা জানি না, তো n2 রেখে দিলাম, n2 আমাকে বের করতে হবে, গুণ u2 মানে এই দ্বিতীয় এককটাতে এককটা কত, সিজিএস পদ্ধতিতে গতিবেগের একক কি হয় সেন্টিমিটার পার সেকেন্ড, সেমি পার সেকেন্ড হয় আমরা সবাই জানি, তাহলে এখানে u2 কি হয়ে যাবে সিজিএস পদ্ধতিতে সেমি পার সেকেন্ড, সেমি পার সেকেন্ড। ব্যাস এবার জাস্ট কাটাকাটি করবো আর মান আমরা বসিয়ে দেব। ভালো করে দেখো কি করব, পরের লাইনে আমরা যেতে পারি 10 গুণ, আচ্ছা সেকেন্ডের সেকেন্ড তো কেটে যাচ্ছে কিন্তু মিটার আর সেমি কাটছে না, আমরা জানি 1 মিটার মানে 100 সেন্টিমিটার হয়, তাহলে 100 সেমি লিখে দিলাম আমি, 100 সেমি লিখে দিলাম। আচ্ছা বাই তো এস ছিল, ধরো এসটা কাটিনি, এস রেখে দিয়েছি ধরো, আর n2 সমান সমান সেমি বাই সেকেন্ড। এবার দেখো সেমি সেমি কেটে যাবে, এবার দুই দিকে সব কেটে দাও ঝটপট, সেমি সেমি কেটে দিলাম, সেমি সেকেন্ড কেটে দিলাম, তাহলে n2 সমান সমান কত দাঁড়ালো, n2 সমান সমান 1000 সেমি পার সেকেন্ড, 1000 সেমি পার সেকেন্ড। ঠিক, তাহলে আমরা কোনো একটা একক থেকে আরেকটা এককে কোনো ভৌত রাশিকে পরিণত করতে পারবো এই সূত্রের সাহায্যে। আমি পরে এই সূত্র দিয়ে অন্য একটা ক্লাসে অনেক বেশি প্রশ্ন সমাধান করাবো, প্রচুর, যেমন তোমাকে বলতে পারছো পরে করাবো, এখন জাস্ট সিস্টেমটা দেখালাম। আচ্ছা এবার এই পর্যন্ত বোঝা গিয়েছে? হ্যাঁ, এক এক দেশের লোক বা এক এক জায়গার লোক এক এক রকম, যদি এক দেশেরই হয় প্রবাবলি যতটা খেয়াল আসছে, তো মানে এক একজন এক এক একক ব্যবহার করছে, সমস্যা হবে। তো একটা আন্তর্জাতিক সংস্থা আসলো, ওই সংস্থা বলে দেখো এত একক হাটাও, সিজিএস এমকেএস এগুলো হাটাও, আমরা একটাই আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, যেটাকে এসআই পদ্ধতি বলা হচ্ছে। এই এসআই পদ্ধতিতে কি করা হয়, দৈর্ঘ্য ভর সময় এই তিনটি রাশির এমকেএস পদ্ধতিতে যেটা একক ছিল সেটাকেই এই পদ্ধতিতে ব্যবহার করা হয়েছে। মানে এমকেএস পদ্ধতিতে তোমার মিটার কেজি আর সেকেন্ড ব্যবহার করা হয়েছিল, তো এসআই এককেও এটাই ব্যবহার করা হয়, এমকেএস এ যেটা ব্যবহার করা হয়েছে সেটাই ব্যবহার করা হয়। আচ্ছা কিন্তু এই আন্তর্জাতিক পদ্ধতিতে কি বলা হয়, এতদিন অবধি মানুষ ভাবতো যে তিনটাই ভৌত রাশি আছে বা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, তো এসে আর একটু জিনিসটাকে সিম্পলিফাই করে দিল, বললো যে দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে ভৌত রাশি কয়টা হবে, 7টা ফান্ডামেন্টাল ভৌত রাশি হবে আর 2টো সম্পূরক বা সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি হবে। তো তারা এরকম একটা লিস্ট দিয়ে দিল, বলো দেখো এসআই পদ্ধতিতে মৌলিক একক কয়টা আছে, 7টা মৌলিক একক আছে, মাল্টিকালটি এমএলটি কালটি, এম এল টি কাল কে এ কই অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, কে এ এল কই, কে এ এল, এই যে এল টি, টি মানে আমাদের হয়ে যাবে টেম্পারেচার টি, তো এমএলটি কালটি পরপর আমরা সাজাতে পারবো। হ্যাঁ, তো এরা হচ্ছে 7টা মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, এদের একক বলে দিল যে দৈর্ঘ্যের একক হবে মিটার, এটাকে ছোট হাতের এম দিয়ে লিখবো, ভরের একক হবে কিলোগ্রাম, সময়ের একক হবে সেকেন্ড, তো প্রত্যেকটার একক তারা লিখে দিল এরকম করে পরপর। আর বললো দেখো সম্পূরক 2টো একক আছে, দুজন ভৌত রাশি আছে যেটা সম্পূরক, কি অ্যাঙ্গেল বা কোণ, কোণ দুই রকমের হয়, একটা হচ্ছে তোমার সমতলিক কোণ হয় যেটা, বা অ্যাঙ্গেল প্লেন অ্যাঙ্গেল, একটা প্লেনের উপরে যে অ্যাঙ্গেল আমরা বের করি সেটাকে প্লেন অ্যাঙ্গেল বলা হয়, সেটার একক হচ্ছে রেডিয়ান। আরেকটা অ্যাঙ্গেল হয় ঘনকোণ, এটা আমরা পরে জানবো যখন এগুলো নিয়ে পড়াশোনা করবো, ঘনকোণ এটাকে সলিড অ্যাঙ্গেল বলা হয়, এটাও অ্যাঙ্গেলই হয়, তো এরও একক হচ্ছে স্টেরেডিয়ান। এটা একটু দেখবে যে সম্পূরক একক কয়টা আছে, যদি বলে সাপ্লিমেন্টারি ফিজিক্যাল ইউনিট কয়টা আছে, 2টো আছে, অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল। একক কি, অ্যাঙ্গেলের একক হচ্ছে রেডিয়ান, আর এ ডি দিয়ে লেখা হয়, ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান, এটা আমাদের জানতে হবে। বেশ, তো এটা তারা নিয়ম দিয়ে দিল। এবার এই যে এখানে 7 জন আছে, এই 7 জনের সাহায্যেই যে কোনো ভৌত রাশির আমরা একক কিন্তু বের করতে পারবো, যে কোনো ভৌত রাশি যেটা তুমি নাম দাও না কেন, দাদা সর্বজনীন গ্যাস ধ্রুবকের একক বের করবো, হ্যাঁ এই কয়জনকে দিয়েই বের করে দিতে পারবো, আর কাউকে লাগবে না। তুমি বলো দাদা তাপ পরিবাহিতাঙ্কের একক বের করবো, এদেরকে দিয়েই বের করা যাবে, এদেরকে দিয়ে ওইটাকে বানানো যাবে। তো বাকি যতজন আছে সবাইকে আমরা এদেরকে দিয়ে বানাতে পারি। এখানে একটা প্রশ্ন আছে, কমেন্টে আনসার দাও, আই নিড আনসার, খালি বকর বকর করে পড়ে যাবো নাকি, আনসার বলো। দাদা সেমি পার সেকেন্ড তো কেটে গেল, হ্যাঁ অবশ্যই কেটে গেল, অবশ্যই কেটে গেল, এখানে সেমি পার সেকেন্ড কেটে গেল। আচ্ছা হ্যাঁ সেমি পার সেকেন্ড কেটে গেছে, সরি, আমরা এন এর মান পেয়েছি, এন টুর মান পেয়েছি, মানে সিজিএস পদ্ধতিতে মান কত হবে সেই মানটা পেয়ে গেছি 1000, তাহলে সেটা 1000 লিখে দেবো। তো এন টু তো একটা সংখ্যাকে নির্দেশ করে, ওর একক হবে না, আমি ভুল করে লিখে দিয়েছি, থ্যাংক ইউ ধরার জন্য, তাড়াহুড়ো হয়ে যায় ওটা ক্লাসের মধ্যে মাঝে মাঝে, কেমন, তো ওটা একটু বলে দেবে আমাকে মাঝে মাঝে মিস্টেক হলে। তো এটা এন টুর মান পেয়েছি 1000, তো ঠিকই আছে। নেক্সট এটার আনসার বাতাও, কौन बता पाएगा এটার আনসার। বলছে 7টি ভৌত রাশির মধ্যে কোনটাতে প্রেফিক্স আছে, প্রিফিক্স, প্রিফিক্স মানে শুরুতে একটা শব্দ লাগানো আছে, শুরুতে একটা শব্দ লাগানো আছে, দেখো মিটার
কিলোগ্রাম, গ্রামের আগে একটা প্রিফিক্স লাগানো আছে কিলোগ্রাম, কিলো। তাহলে ভরের একক, ভরের এককের মধ্যে একটা প্রিফিক্স লাগানো আছে যেটাকে আমরা কিলো বলছি। কিলোকে কেন প্রিফিক্স বলছি? কারণ কিলো মানে 10 এর পাওয়ার 3 হয়, এটাকে একটা প্রিফিক্স বলা হয়। আমরা আরো কিছু জানবো আজকের ক্লাসে বা অন্য একটা ক্লাসে, অঙ্কের ক্লাসে জানবো যে প্রিফিক্সে কারা কারা হয়। যাই হোক, তো বাকি কারো দেখো প্রিফিক্স নেই, সবাই একা একা আছে যা যা আছে। হ্যাঁ, শুধুমাত্র গ্রাম বা কিলোগ্রাম মানে ভরের একক, ভরের এককের মধ্যে একটা প্রিফিক্স ঢুকে আছে কিলো। তাহলে 7টি ভৌত রাশির মধ্যে কোনটাতে প্রিফিক্স আছে কিলোগ্রাম ভরের এককে? কোন ভৌত রাশির মধ্যে? ভরের মধ্যে কেমন প্রিফিক্স ঢুকে আছে। আচ্ছা, নিম্নলিখিত এককগুলির মধ্যে সম্পূরক একক কোনটি? বলো এগুলোর মধ্যে সম্পূরক একক কোনটি? এবিসিডি তে বলো সম্পূরক একক মানে সাপ্লিমেন্টারি ফিজিক্যাল কোয়ান্টিটি কোনটা? সাপ্লিমেंटरी फिजिकल यूनिट কোনটা হবে? एबीसी आंसर दो जल्दी, कितने आदमी हैं देखते हैं। আচ্ছা, একটা জিনিস জানাবে, এখন তো রোজা চলছে মনে হয়, তো একজন বলছে দাদা 6:30 থেকে ক্লাস করার সমস্যা, তো আমি যদি ক্লাসটা 7টার দিক করাই তাহলে কি সুবিধা হবে? যদি বলে হ্যাঁ দাদা সুবিধা হবে, টেলিগ্রামে জানাবে, তাহলে টেলিগ্রাম গ্রুপে। ভেরি গুড, সবাই অপশন সি বলছে। আমরা জানি তো যে স্টেরেডিয়ান আর রেডিয়ান এই এককটা কি সাপ্লিমেন্টারি একক, তাই না? এই যে সাপ্লিমেন্টারি বা সম্পূরক একক কে কে? রেডিয়ান আর স্টেরেডিয়ান, অ্যাঙ্গেল আর হচ্ছে সলিড অ্যাঙ্গেল, প্লেন অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল। আচ্ছা, পারলে তার মানে এটাও। আচ্ছা, এবার এসআই একক কেন ব্যবহার করব? আন্তর্জাতিক একটা নিয়ম দিয়ে দিল যে এসআই একক ব্যবহার করতে। এর কি কি সুবিধা আছে? জাস্ট গল্পের আকারে পড়বে, কিছু তেমন জিজ্ঞেস করবে না, গল্পের আকারে পড়বে নোটস থেকে। হ্যাঁ, এই নোটসটা দিয়ে দেবো। আচ্ছা, এবার প্রাথমিক একক কয়টা আছে? প্রাথমিক একক তুমি বলবে দাদা 7টা আছে। এবার ওই প্রাথমিক একক মানে কি? একক মানে কোন একটা নির্দিষ্ট পরিমাণ, ওই পরিমাণটাকে একটা নাম দেওয়া হয়। 1 কাপ দুধ তুললাম আর ওই দুধের একটা কাপকে বলে দিলাম 1 পোয়া। তাহলে আমাকে দাদা 6 পোয়া দুধ দাও, মানে 6 কাপ দিয়ে দিলাম। আমি বললাম দাদু আমাকে 10 কেজি চাল দাও। দাদু দেখলো আমার কাছে একটা বাটখারা আছে, ওর ভর হচ্ছে 1 কেজি। তাহলে ওই বাটখারার ভরের 10 গুণ চাল দিয়ে দেবে, তাহলেই হয়ে গেল 10 কেজি। তার মানে এককের ক্ষেত্রে কিন্তু একক মানে কি একটা নির্দিষ্ট পরিমাণ। তো একটা আন্তর্জাতিক যে সংস্থাটা ছিল, এই সংস্থাটা একটা সংজ্ঞা দিয়ে দিয়েছে যে হচ্ছে দেখো 7টা এককের সংজ্ঞা। যেমন মিটার কাকে বলে, মিটার কাকে বলবো? এই যে ফ্রান্সের প্যারিসে একটা সংস্থা আছে তোমার আন্তর্জাতিক ব্যুরো অফ ওয়েটস এন্ড মেজার্স। এই সংস্থার অফিসের ভেতরে, এই সংস্থার অফিসে কি আছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটা প্ল্যাটিনাম ইরিডিয়ামের, এটা একটা ধাতু সংকর, প্ল্যাটিনাম আর ইরিডিয়ামের দিয়ে তৈরি একটা ধাতু সংকর আছে। ওই ধাতু সংকর দিয়ে একটা দণ্ড বানানো আছে, একটা লম্বা দণ্ড বানানো আছে, এরকম একটা দণ্ড বানানো আছে। ঠিক ওই দণ্ডের গায়ে দুটো দাগ দেওয়া আছে, ওই দাগের মধ্যে দূরত্বটাকে 1 মিটার বলা হয়। মানে ওই সংস্থা কি বললো, এই যে দেখো এটা হচ্ছে প্ল্যাটিনাম ইরিডিয়ামের দণ্ড। হ্যাঁ, এই দণ্ডে আমি দুটো দাগ দিয়ে দিচ্ছি, এখানে একটা দাগ আর এখানে একটা দাগ। এই দুটো দাগের মাঝখানের যে দূরত্ব এটাকে আমরা 1 মিটার বলবো। তাহলে সে একটা সংজ্ঞা দিয়ে দিল, এটা 1 মিটার। তাহলে 2 মিটার মানে কি? এটা 2 গুণকে আমি 2 মিটার বলবো। তো এরকম একটা সংজ্ঞা দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে পুরনো সংজ্ঞা। আধুনিক সংজ্ঞা আছে, আধুনিক সংজ্ঞা থেকে আমাদের এমসিকিউ জিজ্ঞেস করতে পারে, মুখস্থ করবে না, গল্পের আকারে জাস্ট পড়বে। কঠিন আছে? কি বলছে? জাস্ট আমাদের নাম্বারটা লাগবে, জাস্ট এমসিকিউ কি লাগবে আমি বলে দেবো। উদ্দীপ্ত অবস্থায় একটা বিশুদ্ধ ধরো ক্রিপ্টন নিলাম, একটা বিশুদ্ধ ক্রিপ্টন যেটা উদ্দীপ্ত অবস্থায় আছে, তাহলে সেখান থেকে তোমার সে আলো বিকিরণ করবে, যখন উদ্দীপ্ত হয়ে যাবে আলো বিকিরণ করবে। তো সেখান থেকে বিকিরিত যে কমলা বর্ণ হয়, ওই কমলা বর্ণের আলোর তরঙ্গে দৈর্ঘ্যের এত গুণ দৈর্ঘ্যকে বলা হয় 1 মিটার। হ্যাঁ, মানে দাদা ব্যাপারটা ঠিক ক্লিয়ার হলো না তো, ব্যাপারটা কি হলো? ইয়ে কথা জি, ও সরি আমারই দোষ না, কি হচ্ছে এটা একটু সাইডে সরে গেছে, কোনো ব্যাপার না। কি হলো আমি যেটা বলছি, কি লেখা ছিল? হ্যাঁ, ক্রিপ্টন আছে, ক্রিপ্টন আছে। হ্যাঁ, ক্রিপ্টন আছে, এখান থেকে কমলা রঙের আলো বেরোচ্ছে। এখান থেকে কি রঙের আলো বেরোচ্ছে? কমলা রঙের আলো। কমলা রঙের আলো মানে কি? আলো বেরোচ্ছে মানে একটা তরঙ্গ বেরোচ্ছে। তো এই কমলা বর্ণের আলোর তো তরঙ্গের একটা দৈর্ঘ্য হবে, তাই না? হ্যাঁ, এর দৈর্ঘ্য হবে। দাদা এই দৈর্ঘ্যটাকে কি 1 মিটার বলা হয়? না, এই দৈর্ঘ্যটাকে 1 মিটার বলে না। এই দৈর্ঘ্যটাকে গুণ করতে হবে। কত গুণ করতে হবে? 2 গুণ। 2 গুণ করলে তো এতটা হয়ে যাবে। 3 গুণ করলে এতটা হয়ে যাবে। 3 গুণ 2 গুণ না, বলছে এই তরঙ্গ দৈর্ঘ্যটাকে কত গুণ করতে হবে? তরঙ্গ দৈর্ঘ্যটাকে এই যে এত গুণ করতে হবে। দেখতে পাচ্ছ লাখে না কততে আছে? হ্যাঁ, 16,50,763 গুণ। এত গুণ যখন করবো এই তরঙ্গ দৈর্ঘ্যটাকে, তখন যে দূরত্বটা আমরা পাবো সেই দূরত্বটাকে নাম দেওয়া হলো 1 মিটার। তরঙ্গের দৈর্ঘ্য মানে কি? খুব ছোট, খালি চোখে দেখা যায় না। তাহলে ওই ছোট্ট দৈর্ঘ্যটাকে কত গুণ করব? ওই ওখানে যত লাখ লেখা ছিল অত লাখ যখন গুণ করবে সেই দূরত্বটাকে 1 মিটার বলা হয়। ঠিক, এই নাম্বারটা একটু আমাদের দেখে রাখতে হবে। হ্যাঁ, আর একটা আধুনিক সংজ্ঞা আছে, এখান থেকে শর্ট কোশ্চেন জিজ্ঞেস করে যে আমরা কি জানি
শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? তুমি বলো দাদা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা সঠিক নয়, এটা ভুল, এটা ভুল। আসলটা কি হবে? আসল হবে 299 792 299 792 458 458 হ্যাঁ, এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আলোর আসল গতিবেগ। এবার 8 ঘর আগে যদি চলে আসি, 8 ঘর আগে যদি চলে আসি, 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে দশমিক পড়বে, মানে 2.99 আছে, ওই জন্য ওটাকে আমরা গড় করে 3 বলে দিই, মানে ওটাকে আমরা ইয়ে করে 3 ধরে নিই। তো ওটা 3 নয়, এটা হচ্ছে আলোর আসল গতিবেগ, এটা হচ্ছে আলোর আসল গতিবেগ। হ্যাঁ, তো বলছে আলোর গতিবেগ হচ্ছে এত মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে আলো এত দূর যায়, ঠিক? তাহলে 1 মিটার সমান সমান কত হবে? আমি তোমাকে যদি জাস্ট 3 লাখ দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি, 3 লাখ দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি, যেমন ধরো আমি বললাম যে আলোর গতিবেগ কত? আলোর গতিবেগ হচ্ছে 299 792 458। 299 792 458, হ্যাঁ, এত মিটার আলো, আলো এত মিটার যায় 1 সেকেন্ডে। আলোর গতিবেগ এত মিটার পার সেকেন্ড মানে কি? মানে আলো 1 সেকেন্ডে এত মিটার চলে যায়। তাহলে আমি যদি বলি আচ্ছা 1 মিটার কতক্ষণে যাবে, 1 মিটার কত সেকেন্ডে যাবে, তুমি ঐকিক নিয়ম করবে যে 1/299 792 458 ছিল না, 458 458, হ্যাঁ, এত সেকেন্ডে। হ্যাঁ, ঠিক। তাহলে আমি কি এটা বলতে পারি আলো এত মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 1 মিটার যাবে কত? অত সেকেন্ডে। তো ওটাই ঘুরিয়ে বলা আছে যে এত সেকেন্ডে আলো যেই দূরত্ব যায় সেটাকে 1 মিটার বলবো। কত? 1/এত সেকেন্ডে, 1/এত সেকেন্ডে আলো যে দূরত্ব যায় সেটাকে আমরা বলছি 1 মিটার। ঘুরিয়ে বলা হলো, ওটা এখানে লেখা আছে যে 1 মিটার কাকে বলে? যে আলো 1 সেকেন্ডের এত অংশে, 1 সেকেন্ডের এত অংশে যতটা দূর যায় সেটাকে 1 মিটার বলা হয়। এটা আধুনিক সংজ্ঞা, এখান থেকে এমসিকিউ করতে পারে, এমসিকিউটা আমি দিয়ে দিচ্ছি। কি এমসিকিউ? প্রথম এমসিকিউ বলছে 1 মিটারে ক্রিপ্টনের কতগুলো তরঙ্গ দৈর্ঘ্য থাকবে? 1 মিটার, এটা ধরো 1 মিটার, তাহলে এর মধ্যে ক্রিপ্টনের কতগুলো তরঙ্গ দৈর্ঘ্য থাকবে? কতগুলো ছিল? কতগুলো ছিল? সংখ্যাটা দেখো, ক্রিপ্টনের কতগুলো তরঙ্গ দৈর্ঘ্য ছিল? এই এতগুলো। যে একটা তরঙ্গ দৈর্ঘ্যকে এত গুণ যদি করো, একটা তরঙ্গ দৈর্ঘ্যে অত গুণ করলে, বা একটা দৈর্ঘ্যকে অত গুণ যদি করা হয় তাহলে 1 মিটার পাবো। তাহলে 1 মিটারের মধ্যে কতগুলো তরঙ্গ আছে? কতগুলো তরঙ্গের দৈর্ঘ্য আছে? এতগুলো তরঙ্গ আছে। তাহলে 165.0763 কোথায় গেল? 165.0763 এইটা। তাহলে 1 মিটারের মধ্যে ক্রিপ্টনের কতগুলো তরঙ্গ আছে? তুমি সংখ্যাটা জাস্ট মনে রাখতে হবে একটু, ঠিক? এটা জিজ্ঞেস করতে পারে এমসিকিউ। কোনো কিছু মুখস্থ, মানে মুখস্থ বলতে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, মনে রাখতে হবে কয়েকটা জিনিস। হ্যাঁ, এগুলো তো একদম মনে থাকে না, ঠিক। আচ্ছা, আলোর ওটাও জিজ্ঞেস করতে পারে, এখানে আমি দেইনি, ঠিক। আচ্ছা, এবার দৈর্ঘ্যের বা দূরত্বের আরো কিছু একক রয়েছে। অনেক বড় বড় দূরত্ব ধরো মাপতে চাইছো, হ্যাঁ, তো পৃথিবী থেকে সূর্যের যেটা দূরত্ব সেটাকে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। একটু জেনে রাখবে যে 1 AU সমান সমান কত হয়। আচ্ছা, আলোকবর্ষ মানে 1 বছরে আলো যত দূর চলে যায়, 1 সেকেন্ডে আলো কত দূর যায় আমরা জানি। 1 সেকেন্ডে কত দূর যায় আমরা জানি, আমরা শর্টকাটে বলি যে 3 লক্ষ কিলোমিটার চলে যায় 1 সেকেন্ডে। তো যতটাই যাক না কেন, 1 বছরে যত দূর আলো চলে যাবে সেটাকে বলা হয় 1 আলোকবর্ষ। এটা একটু দেখে রাখবে যে 1 আলোকবর্ষ সমান সমান জাস্ট এইটুকুটা, কোনো হিসাব লাগবে না, নোট খাতাতে শুধু এইটুকু তুলবে যে 1 আলোকবর্ষ, মানেটা জাস্ট বোঝার জন্য লিখতে পারো, না যদি মাথাতে থাকে তাহলে লেখার দরকার নেই। 1 আলোকবর্ষ সমান সমান এত মিটার লিখে রাখবে, জাস্ট এইটুকুই। আচ্ছা, পারসেক, এগুলো কোনো অঙ্ক লাগবে না, কোনো অঙ্ক কিছু লাগবে না, খালি জানতে হবে পারসেক মানে কি। পারসেক মানে আমাদের ওই একই উদাহরণে যেতে হবে। একই উদাহরণ, আমাদের অংশমান কোথায় ছিল? অংশমানকে আমরা দড়িতে বেঁধে রেখেছিলাম, কোথায় গেল অংশমান? ইধার গিয়া, পালিয়ে গেল নাকি? এ বাবা, দড়ি ছাড়িয়ে পালিয়ে গেছে মনে হয়। 1 সেকেন্ড আমাকে খুঁজতে দাও। সেই তো ভাগ্নে নেই, এটা পেয়েছি। এটা আমাদের অংশমান আছে এখানে, হ্যাঁ, ঠিক। এবার অংশমান ধরো, অংশমান নয় এমনি উদাহরণ এরকম বোঝার চেষ্টা করো যে অংশমান ধরো এখানে যে দূরত্ব গেল সেই দূরত্বটা ধরো 1 আলোকবর্ষ, 1 আলোকবর্ষ, 1 লাইট ইয়ার ধরো, কেমন? 1 লাইট ইয়ার, 1 আলোকবর্ষ, হ্যাঁ। তো এটা যদি 1 আলোকবর্ষ হয়, আর অংশমান এখানে যে কোণ ঘুরেছে, যতটা কোণ গিয়েছে এই কোণটাই থিটাটা যদি তোমার 1 সেকেন্ড হয়, এই থিটাটা যদি 1 সেকেন্ড হয়, তাহলে এই যে দূরত্বটা আছে, এই যে আর আছে, এই ব্যাসার্ধটাকে বলা হয় 1 পারসেক। এই ব্যাসার্ধটাকে বলা হচ্ছে 1 পারসেক। আমরা এখানে যদি একবার দেখতে চাই,
বাপরে বাইরে বিয়ে বাড়ি চলছে, বাজনা চলছে। আচ্ছা, বলছে 1 পারসেক কাকে বলে? বলছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, আলোকবর্ষ নয়, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এর বৃত্তচাপ, মানে একটা বৃত্ত আছে এরকম ডট 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 একটা বৃত্ত আছে, ঠিক একটা বৃত্ত আছে, হ্যাঁ, ওই বৃত্তের একটা বৃত্তচাপ, কতটা বৃত্তচাপ? 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এইটুকুটা ধরো 1 AU, এইটুকুটা কত? এই বৃত্তচাপটা দৈর্ঘ্য ধরো 1 AU, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। তো 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ধরো এতটা রয়েছে। আচ্ছা, এবার ওই বৃত্তচাপ যদি ওই বৃত্তের কেন্দ্রে 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে, কত সেকেন্ড? এই বৃত্তচাপটা এই বৃত্তের কেন্দ্রে কতখানি কোণ তৈরি করছে? থিটার মান কত? 1 সেকেন্ড। 1 সেকেন্ড মানে খুব কম কোণ। তো 1 সেকেন্ড যদি কোণ উৎপন্ন করে, তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধকে, মানে ওই বৃত্তের যে ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধকে বলা হয় পারসেক। এটাকে কি বলা হচ্ছে? 1 পারসেক, 1 পিসি, এটাকে বলা হচ্ছে 1 পারসেক। তো পারসেক হচ্ছে সব থেকে বড় একক, এটা একটু মাথায় রাখবে। পারসেক হচ্ছে সব থেকে বড় একক। কেমন? 1 পারসেক সমান সমান কত হয় সেটা একটু দেখতে হবে, জাস্ট এইটুকু, যে 1 পারসেক সমান সমান আলোকবর্ষেরও 3 গুণ, মানে 3.1 আলোকবর্ষ। এটা হচ্ছে বলতে পারো দৈর্ঘ্যের সব থেকে বড় একক। তাহলে যদি বলে দৈর্ঘ্যের সব থেকে বড় একক কোনটাকে বলতে পারি? পারসেক, সব থেকে বড়। আলোকবর্ষ মানে কি? 1 বছরে আলো যত দূর চলে যাবে, অনেক দূর চলে যাবে, সেটাকেও যদি 3 দিয়ে গুণ করো তাহলে তুমি 1 পারসেক পেয়ে যাবে। এটা হচ্ছে সব থেকে বড় একক। জাস্ট এটা একটু क्या हो गया, এটা একটু জানতে হবে। আচ্ছা, এখানে কোশ্চেন আছে, কি বলছে? নিচের কোনটা দূরত্বের একক নয়? দাদা আলোকবর্ষ দূরত্বের একক, পারসেক দূরত্বের একক, অ্যাংস্ট্রম দূরত্বের একক, তরঙ্গের দৈর্ঘ্য দূরত্বের একক, হ্যাঁ। লিপ ইয়ার এটা দূরত্বের একক নয়, অপশন সি সঠিক উত্তর। ঠিক। দাদা কটা পর্যন্ত ক্লাস হবে? কতক্ষণ ক্লাস হয়েছে গো? 4:30 চলো 1.5 ঘন্টা ক্লাস হয়েছে, সমাপ্ত। আর কয়েকটা জিনিস আছে, শেষ করে দিই। তাহলে আমরা এর পরের দিন আমরা মাত্রা নিয়ে আলোচনা করবো, এককের পার্ট শেষ হয়ে যাবে। একক কি জিনিস বুঝিয়ে দিয়েছি, একক কতগুলো নিয়ম আছে সেটা বলেছি, ফান্ডামেন্টাল ইউনিট বলে দিয়েছি। আর একটু কোশ্চেন প্র্যাকটিস করি। নিচের কোনটা বড় একক? পারসেক সব থেকে বড় একক। পরের গুলো একটু দেখি। আচ্ছা, এগুলো মুখস্থ করার দরকার নেই, সব কয়েকটা জিনিস জাস্ট জানবে, যে মাইক্রোমিটার, মাইক্রো মানে 10⁻⁻6। আমরা বলতে পারি, ধরো বললাম 1 মাইক্রোমিটার, 1 মাইক্রোমিটার, হ্যাঁ, সমান সমান কত মিটার? কত মিটার? মাইক্রো মানে 10⁻⁻6, মাইক্রো মানে 10⁻⁻6, এই সংখ্যাটাকে মাইক্রো বলা হয়। তাহলে 1 মাইক্রোমিটার মানে কত মিটার হবে? মাইক্রোর জায়গাতে আমরা কি লিখে দেবো? 10⁻⁻6, মানে 1 গুণ 10⁻⁻6। তাহলে 1 মাইক্রোমিটার মানে 10⁻⁻6 মাইক্রোমিটার মিটার। এবার এগুলো জাস্ট একটু জাস্ট দেখে রাখবে, এগুলো পরে আরেকবার পড়াবো। তোমাদের অঙ্কের বেসিক ক্লাস নেব, এরপরের দিন তো একটা রেকর্ড দেবো ভিডিও, যে হয়তো বৃহস্পতিবারে রেকর্ড পাবে, অঙ্কের রেকর্ড ক্লাস, বেসিক ক্লাস। ফিজিক্সে তো অঙ্ক করতে হবে, তো অঙ্কের কিছু বেসিক ক্লাস শেখাবো, সেখানে আমি এগুলো বলে দেবো, মাইক্রো, ফার্মি, ন্যানো, অ্যাংস্ট্রম যা যা রয়েছে, হ্যাঁ। তো মাইক্রোমিটার মানে একটু জাস্ট দেখে রাখবে। আর কি কি জেনে রাখবে? ন্যানো, ন্যানো মানে 10⁻⁹, যে ন্যানো মানে 10⁻⁹, হ্যাঁ, 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার। অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 হয়। ফার্মি বা ফেমটোমিটার, মানে 10⁻⁻15। ঠিক। তোমাকে যদি বলে 1 ফেমটোমিটার মানে কত মিটার? ফেমটো মানে 10⁻⁻15, তাহলে মানে 10⁻⁻15 মিটার। ফার্মিটাকে জাস্ট সংখ্যায় লিখে দিলাম, ফেমটোটাকে সংখ্যায় লিখে দিলাম। ঠিক। তো এটা একটু দেখে রাখবে। মাইক্রন একটু দেখবে, মাইক্রন, 1 মাইক্রন মানে 10⁻⁻6 মিটার। 1 মাইক্রন, এটা দেখে রাখবে। আলোকবর্ষ এগুলো দরকার নেই, অত পারসেক এগুলো দেওয়ার দরকার নেই। চলো এবার এখান থেকে একক বলছে, একটা ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য 1 মাইক্রন। আচ্ছা, কেবলই জানলাম 1 মাইক্রন মানে কত? 1 মাইক্রন মানে কত কেবলই দেখলাম। 1 মাইক্রন মানে আমরা কেবলই দেখলাম 10⁻⁻6 মিটার। হ্যাঁ, যদি বলি 1 মিটার মানে কত হবে? 10⁻⁻6 ওই পারে পাঠিয়ে দেবো, তাহলে এখানে 1 মিটার হয়ে যাবে। তাহলে 10⁻⁻6 যদি ওইদিকে যায়, তাহলে 1/10⁻⁻6, এটা ভাগ হয়ে যাবে 1 এর নিচে, তাহলে এত মাইক্রন, হ্যাঁ। বা 10⁻⁻6 ওপরে উঠালে 10⁻6 হয়ে যাবে, 10⁻6 মাইক্রন, 10⁻6 মাইক্রন সমান সমান 1 মিটার, এটুকু লিখতে পারি। হ্যাঁ, এবার কি বলছে? বলছে একটা ব্যাকটেরিয়া আছে 1 মাইক্রন দৈর্ঘ্যে, তাহলে একটা ব্যাকটেরিয়া নিয়ে নি, চলো একটা ব্যাকটেরিয়া নিয়ে নিলাম। এরকম একটা ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য কত? 1 মাইক্রন। 1 মাইক্রন বলছে 1 মিটার দৈর্ঘ্যের মধ্যে কতগুলো ব্যাকটেরিয়া থাকবে? তাহলে আমার কাছে কত মিটার দৈর্ঘ্য আছে? 1 মিটার দৈর্ঘ্য, এরকম 1 মিটার দৈর্ঘ্য আছে। তাহলে 1 মিটারের মধ্যে কতগুলো মাইক্রন আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 মিটারের মধ্যে 10⁻6টা মাইক্রন আছে। হ্যাঁ, আর এই মাইক্রন কার দৈর্ঘ্য? ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য। তাহলে ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য 1 মাইক্রন। ঠিক। তাহলে এখানে কতগুলো মাইক্রন আছে?
1 মিটার মানে কতগুলো মাইক্রন? 10^6 মাইক্রন। তাহলে এখানে কতগুলো মাইক্রন থাকবে? 10 মোট কতগুলো হবে? 1 2 3 4 গুনতে গুনতে 10^6টা মাইক্রন থাকবে এর মধ্যে। তাহলে যদি বলে কয়টা ব্যাকটেরিয়া থাকবে, ব্যাকটেরিয়ার দৈর্ঘ্যটাই তো মাইক্রন, ব্যাকটেরিয়ার দৈর্ঘ্যটাই তো 1 মাইক্রন। হ্যাঁ, তাহলে কতগুলো ব্যাকটেরিয়া বসাতে পারবো 1 মিটারের মধ্যে? তুমি বলে 1 মিটারের মধ্যে 10^6টা ব্যাকটেরিয়া বসাতে পারবো। অপশন বি সঠিক উত্তর। ঠিক, এগুলো কোশ্চেন। দেখো কোশ্চেন প্র্যাকটিসটাই মেন, থিওরি বোঝো, বোঝার পরে কোশ্চেন প্র্যাকটিসটাই মেন। আজকের ক্লাসের শেষে একটু বলে দেবো যে তোমাদের পড়তে কতটুকু হবে আর নোটস কতটুকু ঢুকবে। বই থেকে পড়তে লাগলে অনেক টাইম যাবে, এগুলো আমি পরে বলছি। আচ্ছা, কোন এককের দ্বারা দৈর্ঘ্য মাপা যায় না? ফার্মি দৈর্ঘ্য মাপা যাবে, মাইক্রন আলোকবর্ষ দৈর্ঘ্য মাপা যাবে, ডিবাই এটা অন্য একটা জিনিস, এটা দিয়ে দৈর্ঘ্য মাপা যায় না। কোনটা ক্ষুদ্রতম একক? ফার্মি হচ্ছে এক্ষেত্রে ক্ষুদ্রতম একক হয়ে যাবে। হ্যাঁ, অ্যাংস্ট্রম মানে 10^-10 মিটার, মিলি মানে 10 কিলো হেক্টর ডেকামিটার, ডেসি সেন্টিমিলি 10^-3। তারপরে মিটার মানে অনেক বড় বোঝা যাচ্ছে, সব থেকে ছোট কি হবে? ফার্মি। ফার্মি মানে 10^-15 মিটার। হ্যাঁ, তো ফার্মি মানে বা ফেমটো মানে 10^-15, এটা সব থেকে ছোট। নেক্সট, দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক কোনটা? ফেমটোমিটার, কেবলই বললাম 10^-15 হবে, এটা সব থেকে ক্ষুদ্রতম। এবার আমি তো বলে দিলাম যে হচ্ছে 1 মিটার মানে কতটা, তাহলে 1 কেজি মানে কতটা, এগুলো একটু নিজের মতো জাস্ট গল্পের আকারে পড়বে, এগুলো লাগবে না, গল্পের আকারে জাস্ট দেখবে, এগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটু গল্পের আকারে একবার পড়বে যে কি ফ্রান্সের প্যারিস শহরে একটা সংস্থা আছে যার নাম ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস এন্ড মেজার্স। এর অফিসে কি রাখা আছে? একটা প্ল্যাটিনাম ইরিডিয়ামের একটা বেলন রাখা আছে, একটা বেলন রাখা আছে। ওই বেলনের ভরকেই বলা হয় 1 কিলোগ্রাম। 1 সেকেন্ড কাকে বলে, 1 কেলভিন কাকে বলে, এগুলো সংজ্ঞা আছে, জাস্ট একটু দেখবে। এটা শর্ট কোশ্চেন দেখে রাখবে যে 1 শেক মানে কত। 1 শেক বলতে কত, এটা তো পড়াইনি, এটা বাদ দাও, এটা তো পড়াইনি এখনো, এটাকে বাদ দাও। এটাকে বাদ দিচ্ছি। তারপরে আমরা যদি ক্যান্ডেলা, এগুলো একটু দেখে রাখবে, জাস্ট এগুলো কোশ্চেন করবে না, এটা তো আমি বেসিক ক্লাসে পড়িয়ে দেবো, এটাও দরকার নেই। এটা জাস্ট একটু দেখে রাখবে, ইলেকট্রনের ব্যাস কত, প্রোটনের ব্যাস কত, এগুলো মিটার এককে সব দেওয়া আছে সবকিছু। নিউক্লিয়াসের ব্যাস কত, হাইড্রোজেন পরমাণুর ব্যাস কত, মানে কতটা মোটা ওগুলো, মানুষের উচ্চতা কত হয় মোটামুটি, আরে বাপরে 10 মিটার দিয়ে রেখে, মানুষের উচ্চতা 1 মিটার দিয়ে রেখেছে, সরি 10^0 মানে 1 মিটার দিয়ে রেখেছে। মাউন্ট এভারেস্টের উচ্চতা, চাঁদের ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ, এগুলো সব একটু জাস্ট দেখবে, পৃথিবী সূর্যের ব্যাসার্ধ, ছায়াপথের ব্যাসার্ধ, গ্যালাক্সি, এগুলো সবকিছু দেখে রাখবে, জাস্ট এমনি চোখ বুলানোর জন্য। আচ্ছা, এবার আজকের ক্লাসে শিখলামটা কি? ক্লাস আমাদের সমাপ্ত। আজকের ক্লাসে কি শিখলাম? একক কি জিনিস, কোন একটা ভৌত রাশিকে কিভাবে মাপবো, মাপার জন্য কি করলাম? ওই ভৌত রাশিটারই একটা নির্দিষ্ট পরিমাণকে একক হিসেবে ধরলাম, আর ওই এককেরই কত গুণ আছে সেইভাবে আমরা পরিমাপ করি। এককের কিছু পদ্ধতি আছে, সব পদ্ধতি জানলাম। এবার একক লেখার কিছু নিয়ম আছে, এ তো এককের প্রতীক লেখার কিছু আন্তর্জাতিক নিয়ম আছে, নিয়মটা একটু পড়ে নেবে আর নিয়মটা একটু মেনটেন করতে হবে, তাহলে হবে কি? কোন একটা এককের প্রতীককে সবসময় ছোট অক্ষরে লেখা হবে, স্মল লেটারে লেখা হবে। মিটারকে ছোট হাতের এম দিয়ে লিখতে হবে, সেকেন্ডকে ছোট হাতের এস দিয়ে লিখতে হবে, আর টাইমকে ছোট হাতের টি দিয়ে লিখতে হবে। যে কোনো একককে ছোট স্মল লেটারে লিখতে হবে। 2 নাম্বার কি বলছে? কোন একটা একক ধরো কোন একটা বিজ্ঞানীর নাম থেকে পাওয়া গিয়েছে, এখানে বলছে এককগুলোকে সোজা লিখতে হবে, মানে রোমান অক্ষরে সোজা করে লিখতে হবে, বাঁকা ভাবে লেখা যাবে না। ইটালিক্স কেউ এরকম লিখছে যে মিটার পার সেকেন্ড, বাঁকা করে লেখা যাবে, কি বললাম, মানে বাঁকা করে লেখা যাবে না, সোজা করে লিখতে হবে, ইটালিক্সে লেখা যাবে না। যে সমস্ত একক কোন একটা বিজ্ঞানীর নাম থেকে পাওয়া যায়, ধরো এমন কোন একটা একক আছে কোন একটা বিজ্ঞানীর নাম থেকে এসেছে, সেটাকে ছোট লেখা যাবে না, বিজ্ঞানীকে সম্মান দিতে হবে। তো বলের এসআই একক আমরা পড়েছি নিউটন, তাহলে নিউটন ক্যাপিটাল এন দিয়ে লিখতে হবে ওটা, তো ওটাকে ছোট হাতে লেখা যাবে না। অ্যাম্পিয়ার বিজ্ঞানীর নাম থেকে এসেছে, ক্যাপিটাল এ দিয়ে লিখতে হবে। তাহলে যেগুলো একক কোন একটা বিজ্ঞানীর নাম থেকে পাওয়া গিয়েছে সেই এককের প্রথম অক্ষরটা বড় হাতে লিখতে হবে, যেমন পাস্কাল, তো পাস্কালের ক্ষেত্রে পি এ দিয়ে লেখা হয়, তো প্রথম অক্ষরটা ক্যাপিটাল লিখতে হবে। এগুলো একটাই অক্ষর, তো একটাই। জুল ক্যাপিটাল জে দিয়ে লিখতে হবে, এগুলো জাস্ট একটু নিয়ম দেখবে। কিন্তু ওই এককগুলোকে যদি তুমি পুরো বানান করে লিখতে চাও, তুমি যদি আচ্ছা বলের একক হচ্ছে নিউটন, তুমি ক্যাপিটাল এন দিয়ে লিখতে পারো। আবার তুমি যদি আমি বানান করে লিখবো, যেমন জুল, আমি জুল বানান করে লিখবো যে জে ও ইউ এল ই জুল, তখন ছোট হাতের ব্যবহার করতে হবে। তো এটা কেউ ব্যবহার করে না, এটাও লাগবে না, শুধু এইটুকু মাথায় রাখতে হবে যে বিজ্ঞানীর নাম থাকলে ক্যাপিটাল, নাহলে সব স্মল লেটার দিতে হবে। আর কিছু? আচ্ছা, যদি আমার কাছে 1 কেজি থাকে, 1 গ্রাম থাকে, তাহলে আমি 1 গ্রাম লিখবো। যদি 2 গ্রাম থাকে, তুমি বলো 2 গ্রাম মানে তো বেশি গ্রাম, তো গ্রামের শেষে এস লেখা যাবে না, যে গ্রামস, গ্রামস না, গ্রামস কিছু হয় না, এক মানে এক বচনে লিখতে হবে, বহু বচন নয়। তো 150 গ্রামকে মানে 150 গ্রামকে 150 গ্রামস লেখা যাবে না, এস দেওয়া যাবে না, এগুলো একটু নিয়ম দেখবে। আচ্ছা, কোন একটা কিছুর একক লেখার পরে কোনো ডট চিহ্ন দেওয়া যাবে না। কেউ এরকম লিখছে যে 10 কেজি, কেজি লেখা ডট দিয়ে দিল, ভুল। ওটা কোনো এককের লাস্টে কোনো ডট চিহ্ন দেওয়া যাবে না, সিম্পলি এককটাকে লিখতে হবে। কিন্তু
কোন এককে ধরো গুণ করছি, যেমন মিটার স্কোয়ার, মিটার আর মিটার গুণ করছি, সেক্ষেত্রে তুমি এরকম দিতে পারো যে মিটার গুণ মিটার সমান সমান মিটার স্কোয়ার, সেটা বীজগাণিতিক নিয়মে গুণ করতে পারো। বা দুটো এককের গুণফল ধরো আছে, যেমন নিউটন আর মিটার, তাহলে নিউটন আর মিটার দুজন আছে, তাহলে দুজনের মাঝখানে তুমি ডট ব্যবহার করতে পারো, বা দুজনের মাঝখানে স্ল্যাশ দিতে পারো। এগুলো হচ্ছে নিয়ম একক লেখার, যে একজন থাকলে কোনো ডট দেওয়া যাবে না, দুজন থাকলে ডট আমরা চিহ্ন দিয়ে থাকি, কেমন? আচ্ছা, দুটো এককে ভাগ করতে গেলে তির্যক একক ব্যবহার করা হয়, যেমন মিটার পার সেকেন্ড, মিটার ভাগ সেকেন্ডকে আমরা খাতায় এইভাবে লিখি না, আমরা এইভাবে লিখি মিটার পার সেকেন্ড, তো একটা স্ল্যাশ চিহ্ন ব্যবহার করা হয়। কিন্তু তিনজনকে যদি ভাগ করা হয়, যেমন মিটার পার সেকেন্ড স্কোয়ার, কই গেল, যেমন ত্বরণের এককে মিটার পার সেকেন্ড স্কোয়ার এইভাবে লিখতে পারি, বা মিটার ভাগ সেকেন্ড স্কোয়ার এরকম লিখতে পারি। এরকম লেখা যাবে না যে মিটারকে একবার সেকেন্ডে ভাগ দিতে হয় আবার সেকেন্ডে ভাগ দিতে, এরকম লেখা যাবে না, ওগুলো নিয়ম নেই। এগুলো সিম্পল সিম্পল তোমরা জানো। তো ক্লাস আজকে সমাপ্ত। সবাইকে একটু কমেন্ট বক্সে বলো যে আজকের ক্লাসে আমরা যা যা পড়লাম, যেইটুকু পড়লাম এইটুকু বোঝা গিয়েছে নাকি। একটু স্মাইল দিয়ে দাও সবাই। যেটা আমি প্রতিদিন করি ক্লাসের শেষে। পড়তে গিয়ে একটু কষ্ট হবে, অনেকক্ষণ ধরে ক্লাস করছি, প্রায় 2 ঘন্টা হতে চললো, অনেকে হাফসে গিয়েছো, বাট আজকের ক্লাসে যা কিছু পড়লাম এটা বুঝতে পেরেছো নাকি, ক্লাসটা ভালো লেগেছে নাকি সেটা আমাকে বলো। এরকমই আমাদের প্রত্যেকটা ক্লাস থাকবে। আর আজকের ক্লাসে যা যা পড়িয়েছি এই নোটসটা তোমাদেরকে দিয়ে দেবো, তোমাদেরকে খাতাতে নোটস টুকতে হবে। আজকে ঘুমানোর আগে এটা তোমাদের কাজ, যে খাতাতে নোটস টুকবে। নোটসে কি কি টুকবে? এত কিছু কি টুকবে? সুপার, ভালো লেগেছে? হ্যাঁ, ক্লিয়ার। চলো টাটা সবাইকে। টাটা দেওয়ার আগে বলে দিই, খাতাতে যখন নোটস টুকবে, যদি কারো ডাউট থাকে বলবে কি কি টুকতে হবে। এগুলো কিছু টোকা দরকার নেই, কিচ্ছু টোকা দরকার নেই, এগুলো কিচ্ছু টোকা দরকার নেই। এগুলো গল্পের আকারে দেখবে জাস্ট একবার। ও এটা তো বলতে ভুলে গেছি, এটা অন্যদিন বলবো, বা নিজে থেকে একবার গল্প পড়তে পারো যে ফান্ডামেন্টাল ফোর্সের কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো আমরা পার্টিকুলার চ্যাপ্টারে গিয়ে আবার পড়বো, ওই জন্য এখন বললাম না আমি। এখান থেকে তোমার খাতায় নোট টোকা শুরু হবে। কোথায়? এই যে এক হয় তুমি বই পড়ো, বই বিশাল মোটা, এই মোটা মোটা বই তুমি পড়তে পারবে না, এত টাইমই পাবে না। ক্লাস করাবো, এটা নোটসটা খাতায় যেন টোকা থাকে, পরীক্ষার আগে এই নোটসটাই তোমার কাজে দেবে। তো হেডিং লাগাবে ভৌত রাশি তার পরিমাপ, ভৌত রাশির সংজ্ঞা আমি লিখে দিয়েছি, তাহলে সংজ্ঞাটা লিখবে, মুখস্থ করবে না, জাস্ট লিখবে বোঝার জন্য। হ্যাঁ, এবার এখানে কিছু জিনিস লিখেছি, এগুলো লিখবে, এইগুলো গল্পের আকারে লিখতে পারো যদি পড়তে সোজা সোজা লাগে তোমার। মানে এবার আমার নোটসে যা যা লেখা আছে শুধুমাত্র এই জিনিসগুলো লিখবে, এই ছকটা টুকবে, যে ভৌত রাশিকে 2 ভাগে ভাগ করা যেতে পারে, দিক আছে না দিক নেই সেটার ভিত্তিতে 2 ভাগে ভাগ করা হচ্ছে, আবার কেউ কারো উপর নির্ভর করছে নাকি তার উপর 3, জাস্ট এই ছকটা এঁকে নেবে, হয়ে যাবে, আর কিছু দরকার নেই। এই 7 জনের নাম লিখে নেবে, জাদুর ছড়ি এঁকে নিয়ে এমএলটি কাল্টি লিখে নেবে, ব্যাস। সম্পূরক রাশি কাকে বলা হচ্ছে শুধুমাত্র এটুকু জানলে হবে, যে সম্পূরক রাশি অ্যাঙ্গেলকে বলা হচ্ছে, কোণকে বলা হচ্ছে। 2 রকম কোণ হতে পারে, একটা প্লেন অ্যাঙ্গেল, একটা সলিড অ্যাঙ্গেল। এইগুলো তুমি যদি আঁকতে চাও তো আঁকবে, না আঁকলে অসুবিধা নেই। হ্যাঁ, তো এরপর থেকে যা যা আমি ক্লাসে করিয়েছি এগুলো খাতায় টুকতে হবে শুধুমাত্র। এরকম হেডিং দেবে যে ভৌত রাশির পরিমাপ কি করে পরিমাপ করা হয়, একটা সংখ্যা থাকে আর একটা একক থাকে, বাস এইটুকু লিখে হয়ে গেল। এবার এগুলোকে লিখতেও পারো নাও লিখতে পারো, তোমার ইচ্ছা। তো এরকম করে পুরোটাকে নামাবে খাতাতে। হ্যাঁ, পুরোটাকে খাতাতে নামাবে। কোন জিনিস টুকতে হবে না, যেটা টুকতে হবে না সেটা আমি পিডিএফ থেকে বাদ দিয়ে দেবো। চলো, যেটা টুকতে হবে না পিডিএফ থেকে বাদ দিয়ে দেবো। এই প্রশ্নগুলো যেন খাতাতে থাকে, এই প্রশ্নগুলো যেন খাতাতে থাকে। তো পুরো খাতাটাকে আমাদের নোট টুকতে হবে, কেমন? এবার কারো মনে কি কোনো ডাউট আছে সেটা একটু বলো। আর একটু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, তোমরা আমরা সবাই কোন অ্যাপে ক্লাস করছি? ফিজিক্স অ্যাপে ক্লাস করছো। হ্যাঁ, তো যদি ক্লাস ভালো লাগে, যদি মজা লেগে থাকে, পরের ক্লাসগুলো যদি ভালো লাগে, যদি সাহায্য হয়, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, গুগল প্লে স্টোরে যেখান থেকে অ্যাপটা ডাউনলোড করেছিলে সেখানে গিয়ে জাস্ট একটা রিভিউ লিখে দেবে, যে পড়ানো ভালো লাগছে নাকি, বা ব্যাচে ভর্তি হয়ে তোমার লাভ হচ্ছে নাকি। যদিও এটা প্রথম ক্লাস, পরে পরে ধীরে ধীরে বুঝতে পারবে, কিন্তু তবুও কনসেপ্টটাকে যতটা ভালোভাবে বোঝা যায় আমি বোঝানোর চেষ্টা করেছি। দেখা হচ্ছে পরের ক্লাসে, খুব ইজি। চলো দাদা, এগুলো ফটো দিলে ভালো হয়। ফটো দেবো, ফটো বলতে সবগুলো দেবো, পুরোটাই দিয়ে দেবো, পুরো এই পিডিএফটা, আসলে এই পিডিএফটাই দেবো। আমি প্রথমে ভেবেছিলাম একটা খাতা কলমে ক্লাস 10-এ যেমন দিতাম ওরকম দেবো, তো ওরকম দেবো না, আমি একদম পুরো এই জিনিসটা দিয়ে দেবো, তুমি তোমার খাতাতে নিজের মতো করে টুকে নেবে, এগুলোই থাকবে যেমন আমার এখানে দেওয়া আছে এইভাবেই। এই পিডিএফটা আমি দিয়ে দেবো, এইটুকু পড়লে হবে। তাও এগুলোর মধ্যে কি কি বাদ দেবে আমি বলে দিয়েছি, যেগুলো বাদ দিয়ে দাও, খালি নাম জানলেই হবে, বাস। এগুলো সংজ্ঞা লাগবে না আমাদের, এগুলো তাও টুকে রাখতে পারো। এটা তো আমি পড়াইনি, এটা আমি পরে পড়াবো, এখন নয়। এটা লিখে রাখতে পারো, কাজে লাগবে। এটা জাস্ট লিখে রাখবে, এটাও নিয়ম আছে, তো নিয়মগুলো কয়েকটা পয়েন্ট বলেছি, এই পয়েন্ট মাথাতে থাকলে হয়ে গেল। তো যেটুকু জিনিস দরকার সেটুকু জিনিস রাখবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। আমরা ভৌত রাশির একক শিখে গিয়েছি, ভৌত রাশির মাত্রা নিয়ে আমরা এরপর দিন জানবো, যে মাত্রা কি জিনিস, মাত্রা নামক একটা নতুন শব্দ কেন আনা হলো, কি করে বের করে, বা এই মাত্রা বের করে আমার লাভটা কোথায় কোথায় হবে, সেগুলো আমরা জানবো এর পরের ক্লাসে। কেমন? চলো টাটা সবাইকে। হ্যাঁ টাটা। একজন রিপিট লেখছে, কোনটা রিপিট করবো?
আচ্ছা দাদা ইংলিশ নোট দেবে, দেখো ইংলিশ নোট ওরকম এক্সট্রা নয়, এখানে যে পার্টিকুলার জিনিসগুলো রয়েছে এগুলোকে তোমরা একটু ইংলিশে দেখে নেবে, একদম ঢালা ইংলিশে দিচ্ছি না, কেমন? তো জাস্ট ইংলিশ শব্দগুলো আমাদের জানতে হবে। আর ইংলিশে যদি নোটস পড়তে চাও, যা কিছু পড়ালাম একটা বই পড়বে, আমি বলে দিয়েছি যারা ইংলিশ মিডিয়ামে আছো তোমরা এনসিইআরটি পড়তে পারো বা এই বইটা নিয়ে নেবে, এই বইটাকে রিডিং দেবে। ফার্স্ট অফ অল নোটস তো টুকলে আমার যা যা প্রশ্ন উত্তর আমি করাচ্ছি নিজের ভাষাতে, যারা একদম পিওর ইংলিশে যদি এরকম কেউ থেকে থাকো, তো আমি ক্লাসে তো বলেছি নিজের ভাষায় লেখো, আর পিওর ইংলিশ না হলে বাংলায় লেখো, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আর এই বইটাকে পড়বে, থিওরির জন্য যদি ইংলিশে দরকার হয় এই বইটা পড়ে নেবে, হয়ে যাবে কনসেপ্টস অফ ফিজিক্স এইচ সি ভার্মা। এই বইটা হয়ে যাবে, চলো। হ্যাঁ, তো টেলিগ্রামে যারা জয়েন করেন টেলিগ্রামে জয়েন করো, আর প্লে স্টোরে একটু রিভিউ দিয়ে দিও। হ্যাঁ, টাটা, সবাইকে জানাচ্ছি বিদায়, দেখা হচ্ছে পরের ক্লাসে, টাটা, চলো। স্লাইড গুলো কোথায় পাবো? নোটসে পাবে। চলো। দাদা রুটিনটা, দাদা রুটিন তো দেওয়া আছে হোয়াটসঅ্যাপে, যে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কেমন? আচ্ছা দাদা লিখতে হবে সেটা তো দেন, আর আলাদা পুরোটাই একটা দেন, যেটা লিখতে হবে সেটাও দেন, আর আলাদা পুরো একটা দেন যেটা ঠিক আছে ঠিক আছে, আমি দিয়ে দেবো, চলো টাটা। ঠিক আছে, বাই, টাটা সবাইকে। যদি কোনো কিছু সমস্যা হয় ফিজিক্স দাদা অ্যাপের মধ্যে তো আশা করি সবাই দেখে নিয়েছে অ্যাপটা কি করে ব্যবহার করবে, সেখানে সমস্ত কিছু শেখানো আছে। টাটা সবাই, বাই বাই বাই। অনেকজন হয়তো নতুন জয়েন করেছে, মানে হয়তো আগে আমার কাছে পড়নি, ওই জন্য জিজ্ঞেস করছে দাদা রেকর্ড পাওয়া যাবে নাকি, নোটস কোথায় পাবো? তো হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো, তোমাকে একটা ভিডিও দিয়ে দেওয়া হবে, বা অ্যাপের মধ্যেই তো কন্টেন্টে গেলে পেয়ে যাবে অ্যাপ ব্যবহারের নিয়ম, সেখানে শেখানো আছে ওই ভিডিওগুলোতে যে কোথায় কি পাবে। চলো টাটা।